হ্যালো স্টুডেন্টস, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা আয়নিক বন্ড পড়ছিলাম। লাস্ট ক্লাসে আমরা বন্ড হেবার সাইকেল আলোচনা করেছিলাম, কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এরপর থেকে শুরু করব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। প্রপার্টিস অফ আয়নিক কম্পাউন্ডস, আয়নীয় যৌগের যে ধর্মগুলো হয় সেগুলো তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়েছো। তো এগুলো নিয়ে খুব বেশি ডিটেইলড ডিসকাশন এখানে আমাদের দরকার নেই। আমি এক লাইন করে প্রত্যেকটা প্রপার্টিকে ডিসকাস করার চেষ্টা করছি। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা। আয়নিক কম্পাউন্ডগুলো আমরা জানি অবশ্যই এরা সলিড স্টেটে থাকে এবং এরা ক্রিস্টালাইন সলিড। ক্রিস্টালাইন মানে হচ্ছে বাংলা হচ্ছে কেলাসাকার। আমি আগে বোধহয় কেলাসাকার বলতে কী বোঝায় সেটা এক্সপ্লেন করেছিলাম একবার। যে কোনো আয়নিক কম্পাউন্ড সবসময় ক্রিস্টালাইন ফর্মেই থাকে। আমরা জানি কঠিন পদার্থ মানে সলিডস দু রকমের হয়, ক্রিস্টালাইন আর অ্যামরফাস। অ্যামরফাসকে বাংলায় আমরা বলি অনিয়তাকার, মানে যাদের কোনো নির্দিষ্ট কোনো শেপ নেই। আর ক্রিস্টালাইন হচ্ছে তারাই যাদের কোনো নির্দিষ্ট শেপ, নির্দিষ্ট একটা জিওমেট্রি আছে। যেমন ধরো NaCl এর ক্রিস্টাল স্ট্রাকচার বা ওর ক্রিস্টাল ল্যাটিস কিউবিক শেপ হয়, ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস তৈরি করে। এবার এই ক্রিস্টালাইন সলিড সংক্রান্ত ডিটেলড আলোচনা আমাদের ক্লাস 12-এ সলিড স্টেট চ্যাপ্টারে আছে। তো খুব বেশি আলোচনা এখন এটা নিয়ে আমাদের করার দরকার নেই। সলিড স্টেটে আমরা ডিটেইলড এটা নিয়ে পড়াশুনো করব। 2 নম্বর হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। আমরা জানি যে আয়নিক সলিডের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট অনেক হাই হয়। আমরা যদি কোভ্যালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যৌগের সঙ্গে কম্পেয়ার করি তাহলে অনেক বেশি হয় এদের মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট। কেন হয়? কারণ ডিউ টু ভেরি স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স। ব্র্যাকেটে লিখছি আমি ইলেকট্রোস্ট্যাটিক, তাই তো? আয়নিক কম্পাউন্ডে ক্যাটায়ন এবং অ্যানায়নদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে এবং সেটা একটা স্ট্রং ফোর্স। তাহলে ডিউ টু ভেরি স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স, এই জন্য এদের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট অনেক হাই হয়, অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। থার্ড হচ্ছে সলিউবিলিটি বা দ্রাব্যতা। এখন দ্রাব্যতা ক্ষেত্রে একটা কথা খুব ফেমাস চলে, সেটা হচ্ছে কথাটা বলা হয় এরকম যে লাইক ডিজলভস লাইক। এখন লাইক ডিজলভস লাইক মানে হচ্ছে ঠিক যে ধরনের কম্পাউন্ড সেই ধরনের সলভেন্ট বা দ্রাবকেও সলিউবল হয়। মানে যাকে আমি সলিউবল করতে চাইছি এবং যার মধ্যে করতে চাইছি দুজনের নেচারটা সেম হতে হবে, ঠিক আছে? সেই কারণে আয়নিক কম্পাউন্ডস গেট ডিজলভড ইন পোলার সলভেন্টস। আমরা জানি সলভেন্টস বা দ্রাবক দু রকমের হয়, পোলার এবং নন পোলার, তাই তো? দু একটা এক্সাম্পল দিই এখানে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পোলার কম্পাউন্ড যারা, পোলার নন পোলার সম্পর্কে ডিটেলড ইনফরমেশান আমরা এই চ্যাপ্টারেই পাবো, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে, তার জন্য আমরা কোভ্যালেন্ট বন্ডিং পড়বো যখন, সেখানে আমরা জানতে পারবো যে একটা কম্পাউন্ড কখন পোলার হয়, কখন নন পোলার হয়। পোলার নন পোলার কারা হয়? কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো। আয়নিক কম্পাউন্ড তো অবশ্যই তাদের মধ্যে আয়ন আছে, পজিটিভ পোল এবং নেগেটিভ পোল অলরেডি আছে। এবার এই পোলার যারা, পোলারদের বাংলায় বলা হয় ধ্রুবীয় যৌগ, আর নন পোলারদের বাংলায় বলা হয় অধ্রুবীয় যৌগ, ঠিক আছে? এবার সাপোজ জল, H2O, আমরা জানি জলের স্ট্রাকচার কেমন হয়, এরকম হয়, ঠিক আছে? সমযোজী যৌগ, কোভ্যালেন্ট কম্পাউন্ড। এবার এদের মধ্যেকার যে সিঙ্গেল বন্ডটা আছে, আমরা জানি যে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। তাহলে এই OH বন্ডের যে বন্ড পেয়ার সেটা অক্সিজেনের দিকে শিফট করে যাবে ডিউ টু ইটস হাইয়ার ইলেকট্রোনেগেটিভিটি। তাই জন্য এর মাথায় আমরা একটা ডেল্টা নেগেটিভ চার্জ দেবো।
আর হাইড্রোজেনগুলোর মাথায় ডেল্টা পজিটিভ চার্জ দেব। এবং আমরা দেখব এরপরে যখন একটা টপিক আমরা পড়বো ডাইপোল মোমেন্ট বলে, সেখানে আমরা কি করি, এর নেট ডাইপোল মোমেন্ট বের করা হয়। যদি কোনো যৌগ পোলার হয়, এক্ষেত্রে আমরা এইভাবে একটা সিম্বলাইজ করি যে একটা ইলেকট্রনের যে ফ্লোটা, বন্ড পেয়ারের যে শিফটিংটা হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে হচ্ছে, তাই ওই দিকে অ্যারো দিয়ে একটা দেখানো হয় যে ফাইনালি ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে হচ্ছে। এবং যদি এই যে ফ্লোটা হচ্ছে এটা যদি হয়, মানে এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে আমরা বলবো কম্পাউন্ডটা পোলার বা ধ্রুবীয়, এবং কম্পাউন্ডটা ডাইপোল মোমেন্ট বলে একটা টার্ম হয়। সেই ডাইপোল মোমেন্টের ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0। যাই হোক, তাহলে যেখানে যেখানে এরকম ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি হবে, সেখানে সেখানে কম্পাউন্ডটার পোলার হওয়ার একটা সম্ভাবনা আছে। মানে ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হচ্ছে মানেই সেটা পোলার কম্পাউন্ড হবে, সেটা নাও হতে পারে। আমরা ডিটেলড আলোচনা করবো, কোথায় বললাম, ডাইপোল মোমেন্ট ওই টপিকের আন্ডারে। তাহলে আপাতত হচ্ছে জল একটা পোলার কম্পাউন্ড, কারণ জলের মধ্যে এরকম একটা ডাইপোল মোমেন্ট, জলের ডাইপোল মোমেন্ট হচ্ছে পজিটিভ, ঠিক আছে। আর যারা অধ্রুবীয় তাদের ডাইপোল মোমেন্ট হচ্ছে 0, ডাইপোল মোমেন্ট নেগেটিভ হয় না, হয় 0 হবে অথবা কোনো পজিটিভ ভ্যালু হবে। এবার জলের মতন আরও অনেক কম্পাউন্ড আছে। অ্যালকোহলগুলো ধ্রুবীয় হয়। এছাড়াও ধরো অ্যাসিটোন, আমি জলের যদি স্ট্রাকচারটা মুছে দিই, এখানে অ্যাসিটোন ফর্মুলা হচ্ছে CH3COCH3, ঠিক আছে। আরও অনেক কম্পাউন্ড আছে, আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে জানবো। সেখানে আমরা এই পোলার যে সলভেন্ট, পোলার যে দ্রাবক, সেগুলোকে আবার দুটো ভাগে ভাগ করব, পোলার প্রোটিক সলভেন্ট এবং পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তো সেইগুলো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো। আপাতত তুমি এইটুকু জেনে রাখো যে আয়নিক কম্পাউন্ডগুলো যে পোলার সলভেন্টে ডিজলভড হয়, সেই পোলার সলভেন্টগুলোর মধ্যে অন্যতম সেরা সলভেন্ট হচ্ছে জল। আমরা জলটা নিয়েই আপাতত এখানেই এই আলোচনাটাকে থামাচ্ছি। অধ্রুবীয় যারা, তাদের হচ্ছে ডাইপোল মোমেন্ট 0 হয়। খুব সোজা এক্সাম্পল হচ্ছে বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, এটা হচ্ছে বেনজিন, C6H6 হচ্ছে বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, এইগুলো হচ্ছে খুবই পরিচিত নন পোলার সলভেন্টস। এবার আয়নিক কম্পাউন্ডগুলো কোথায় সলিউবল হয়? পোলার সলভেন্টে। নন পোলার সলভেন্টে সলিউবল হবে না। অ্যাকচুয়ালি হবে না বললে খুবই ভুল বলা হবে, মানে খুব সামান্য সলিউবল হয়, সেটা না হওয়ারই মতন আর কি। তাহলে আমরা 3খানা প্রপার্টি পড়লাম। সলিউবিলিটি, ফোর্থ হচ্ছে আয়নিক কম্পাউন্ডের ফোর্থ প্রপার্টি হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ তড়িৎ পরিবহন ক্ষমতা। তাহলে ফোর্থ হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির জায়গায় অনেক সময় তুমি কন্ডাক্টেন্স লেখা দেখতে পারবে, বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি না দেখে শুধুই কন্ডাক্টিভিটি এরকমও বলতে পারে, একই মিনিং, তড়িৎ পরিবহন করার ক্ষমতা। আমরা জানি যে আয়নিক কম্পাউন্ডগুলো যখন ক্রিস্টালাইন স্টেটে থাকে, মানে সলিড স্টেটে থাকে, এবার ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে প্রত্যেকটা আয়নের পজিশান হচ্ছে ফিক্সড, তারা নড়াচড়া করতে পারে না। তাই কঠিন অবস্থায়, মানে ক্রিস্টালাইন ফর্মে আয়নিক কম্পাউন্ডগুলো তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। কিন্তু যদি আমি ওকে যদি আমি লিকুইড ফর্মে নিয়ে যাই, মানে মল্টেন স্টেটে, অর্থাৎ গলিত অবস্থায় যদি নিয়ে যাই, বা যদি আমি ওর অ্যাকুয়াস সলিউশন বানাই, জলীয় দ্রবণ বানাই, তাহলে সেইখানে আয়ন্সগুলো ফ্রি হয়ে যায়, তারা মুভ করতে পারে। এখন এই কন্ডাক্টিভিটি অফ আয়নিক কম্পাউন্ড এর কারণ হচ্ছে মুভমেন্ট অফ আয়ন্স। আয়নগুলো যদি মুভ করতে পারে তাহলে কন্ডাক্টিভিটি ও দেখাবে, মানে আমরা বলবো যে ওটা তড়িতের পরিবাহী। এবার এই মুভমেন্ট অফ আয়নটা কেবলমাত্রই হয় কখন? আইদার মল্টেন স্টেট, মানে গলিত অবস্থায়, অথবা অ্যাকুয়াস সলিউশন। এখন অ্যাকুয়াস ছাড়া অন্য সলিউশনও হতে পারে, অ্যালকোহলিক সলিউশনও হতে পারে। আমরা জেনারেলি অ্যাকুয়াস কথাটা ব্যবহার করি। তো এই জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় কী করে? তড়িৎ পরিবহন করতে পারে। আর আরেকটা লিখে রাখি যে ইন ক্রিস্টাল, ঠিক আছে, ইন ক্রিস্টাল ল্যাটিস আয়ন্স
cannot move their position is fixed. So crystalline মুছে দিই একটু, so they cannot conduct current in crystalline form. ঠিক আছে, এর একটা এক্সেপশন আছে অবশ্যই, উপরে লিখছি। এক্সেপশনটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আয়নিক সলিডগুলো ক্রিস্টালাইন ফর্মেও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, যদিও তার পরিমাণ খুবই কম। একটা এক্সাম্পল হচ্ছে, মানে কম্পাউন্ডের নামই বলি, ধরো জিঙ্ক অক্সাইড। এটা হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটার মধ্যে ক্রিস্টাল ডিফেক্ট দেখা যায়। আমরা এই যে ক্রিস্টালাইন স্ট্রাকচার বলছি, যেখানে প্রত্যেকটা ক্যাটায়নের থেকে প্রত্যেকটা অ্যানায়নের যে ডিস্টেন্স সেটা ফিক্সড, একটা নির্দিষ্ট জিওমেট্রি ওদের রয়েছে। এইবার সেইখানে যদি কখনো এরকম হয় যে সেই জিওমেট্রি অনুযায়ী প্রত্যেকের যে একটার সাপেক্ষে অন্যটার পজিশান কোথায় কোথায় হবে, সেই পজিশানটা ফিক্সড থাকা সত্ত্বেও যদি কখনো সেইটার ব্যতিক্রম ঘটে, কোনো একটা পার্টিকুলার আয়নের যেখানে থাকার কথা ঠিক সেই জায়গাতে সে নেই, সেখান থেকে সরে গিয়ে অন্য কোথাও রয়ে গেছে বা একেবারেই মিসিং হয়ে গেছে, তখন আমরা বলি যে ক্রিস্টালটার মধ্যে ডিফেক্ট চলে এসছে। ক্রিস্টাল ডিফেক্ট সংক্রান্ত আলোচনাও ক্লাস 12-এর সলিড স্টেট চ্যাপ্টারে ডিটেলডে আমাদের পড়তে হয়। এখন ওইগুলো নিয়ে খুব বেশি আলোচনা করার দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখো যে যখন ক্রিস্টাল ডিফেক্ট দেখা যায়, ল্যাটিসের মধ্যে ডিফেক্ট দেখা যায়, তখন তাদের মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবার একটা প্রবণতা তৈরি হয়। যেমন ধরো এর ক্ষেত্রে কি হয়, জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে কি হয়, যে ধরনের ডিফেক্ট ওখানে দেখা যায় সেইটাকে আমরা বলি মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন। এইটা হচ্ছে টাইপ অফ ডিফেক্ট যেটা জিঙ্ক অক্সাইডের মধ্যে দেখা যায়। এবং এর ফলে কি হয়, এর ফলে কম্পাউন্ডটার মধ্যে যে জিঙ্ক অক্সাইডের যে ক্রিস্টাল, তার মধ্যে ইলেকট্রনের, দেখো এখানে লেখা আছে কি মেটাল এক্সেস, মানে হচ্ছে এই যে জিঙ্ক হচ্ছে মেটাল আর অক্সিজেন হচ্ছে নন মেটাল। তো অক্সিজেন অ্যাকচুয়ালি এই ক্রিস্টাল সাইড থেকে ছেড়ে বাইরে বেরিয়ে চলে যায়, অক্সিজেন গ্যাস হিসেবে বাইরে চলে যায়। তাহলে যদি নন মেটাল যদি বাইরে চলে যায়, তাহলে নন মেটালের তুলনায় মেটালের অনুপাত বেড়ে যাবে, তাই জন্য আমরা বলি মেটাল এক্সেস। এবার এই ক্ষেত্রে সিস্টেমে কিছু ইলেকট্রন কিছু এক্সট্রা থেকে যায়, সিস্টেমে কিছু এক্সট্রা ইলেকট্রন থেকে যায়, সেই ইলেকট্রনগুলো মুভ করে। এবার ইলেকট্রন যদি মুভ করে ক্রিস্টালের মধ্যে, ইলেকট্রন মুভ করা মানেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করা। তো সেই জন্য এটা আমরা এদেরকে বলি যে এরা এন টাইপ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী এদের মতন আচরণ করে। তড়িৎ পরিবহন যারা করে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করি, পরিবাহী আর অর্ধপরিবাহী। আর একটা থার্ড টাইপ আছে, সেটাকে আমরা বলি অপরিবাহী, যারা তড়িতের পরিবহন করতে পারে না। তো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর যারা, তারা কন্ডাক্টরদের তুলনায় কম তড়িৎ পরিবহন করে, অনেকটাই কম তড়িৎ পরিবহন করে। তো সেই রকম একটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের মতন আচরণ করে সেই সমস্ত ক্রিস্টালাইন সলিড যাদের মধ্যে ক্রিস্টাল ডিফেক্ট আছে। জিঙ্ক অক্সাইডের মধ্যে যে পার্টিকুলার টাইপ অফ ডিফেক্টটা থাকে সেটার নাম হচ্ছে এটা মেটাল এক্সেস ডিউ টু ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন। এছাড়া আরও অনেক ধরনের ডিফেক্ট পাওয়া যায়, আমরা ডিটেলড আলোচনা করব কোথায়, সলিড স্টেট চ্যাপ্টারে। হয়ে গেল। আর ফিফথ লাস্ট একটা প্রপার্টি আমরা বলবো আয়নিক কম্পাউন্ডে, সেটা হচ্ছে আইসোমেরিজমের বাংলা হচ্ছে সমাবয়বতা। তোমরা ক্লাস 10-এ নিশ্চয়ই পড়েছো অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে। আইসোমেরিজম সংক্রান্ত ইন ডিটেল আলোচনা আমাদের ক্লাস 11-এ অর্গানিক কেমিস্ট্রিতে আমরা পড়ব। ব্যাপারটা কি, আইসো মানে সমান, আর MER মানে হচ্ছে স্ট্রাকচার, গঠন।
সমান যাদের স্ট্রাকচার হয়। আমরা জানি যে অর্গানিক কেমিস্ট্রি তোমরা পড়েছো যে বিভিন্ন রকমের হয়, যেমন ধরো এটার নাম হচ্ছে এন বিউটেন, নর্মাল বিউটেন, আর এইটার নাম হচ্ছে 2-মিথাইল প্রোপেন, আইউপিসি নেম, বা সাধারণ নাম বললে আইসোবিউটেন। এখন এদের দুজনের মধ্যেই কার্বন থাকে কটা? 4টে, হাইড্রোজেন থাকে কটা? 10টা। তাহলে এদের মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু স্ট্রাকচার আলাদার জন্য এরা হচ্ছে একে অপরের সমবয়ব। ঠিক আছে, এবার এই সমবয়বতা ধর্মটা কেবলমাত্রই সমযোজী বা কোভ্যালেন্ট কম্পাউন্ডে দেখা যায়। আয়নিক কম্পাউন্ডে কোনো সমবয়বতা দেখা যায় না। তার মূল কারণ হচ্ছে যে যদি ধরো একটা সাপোজ NaCl, এবার Na প্লাস ক্যাটায়ন এখানে রয়েছে, এবার যদি একটা Cl মাইনাস অ্যানায়ন যদি NaCl এর দিকে কাছাকাছি আসতে থাকে, তাহলে কী হবে? অ্যাট্রাকশান হবে। এবার এই অ্যাট্রাকশানটা কোন টাইপের? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান। এবার এই কাছাকাছি আসার ফলেই তো যদি অনেক সংখ্যক সোডিয়াম ক্যাটায়ন এবং অনেক সংখ্যক ক্লোরাইড অ্যানায়ন তারা যদি পরস্পরের কাছাকাছি আসে এবং তারা যদি অ্যাট্রাক্টেড হয়, তখনই তো তাদের মধ্যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অর্থাৎ আয়নিক বন্ড তৈরি হবে। এইবার সাপোজ একটা এরকম আয়ন রয়েছে, এবার অপোজিট আয়নটা এইখান থেকে আসছে নাকি এই দিক থেকে আসছে, সেইটা কি তার উপরে কি ডিপেন্ড করবে যে এদের মধ্যে অ্যাট্রাকশান হবে বা হবে না? ডিপেন্ড করবে না। যেদিক থেকেই ক্লোরাইড সোডিয়ামের কাছে আসুক না কেন, মানে সোডিয়াম প্লাসের কাছে আসুক না কেন, ওদের মধ্যেকার অ্যাট্রাকশানটা অবশ্যই কাজ করবে। একটা নির্দিষ্ট দিক থেকেই একজনকে আরেকজনের কাছাকাছি আসতে হবে এরকমটা নয়। যেটা হয় হচ্ছে সমযোজীর ক্ষেত্রে, আমরা সমযোজী কম্পাউন্ড কীভাবে তৈরি হয় তার ডিটেল আলোচনা পরবর্তীকালে করব। তখন আমরা দেখব যে এদের ক্ষেত্রে কিছু ডাইরেকশানের ব্যাপার আছে আর কি। আমরা সমযোজী বন্ধনগুলোকে বা কোভ্যালেন্ট বন্ডগুলোকে আমরা বলি ডাইরেকশনাল বন্ড। আর যেহেতু একটা আয়নের কাছে একটা অপোজিট আয়ন যেদিক থেকেই আসুক না কেন অ্যাট্রাকশান হবেই এবং বন্ড ফর্ম হবেই, সুতরাং আমরা বলি যে আয়নিক বন্ড হচ্ছে নন ডাইরেকশনাল বন্ড। এবার এই ডাইরেকশনাল হওয়া বা না হওয়া এইটার ওপরেই সমবয়বতা বা আইসোমেরিজম ডিপেন্ড করে। সেই কারণে আয়নিক কম্পাউন্ড যেহেতু ডাইরেকশনাল নয়, নন ডাইরেকশনাল, তাই এরা আইসোমেরিজম ধর্মটাই দেখায় না, দেখায় হচ্ছে কারা? সমযোজী যৌগগুলো। তাহলে এটা জাস্ট একটা লাইন আমরা লিখে রাখবো এখানে, এটাকে মুছে দিচ্ছি। Since an ion can approach to an oppositely charged ion from any direction and form bond, ionic bond বলি, ionic bond. So ionic bonds are non-directional, hence they do not show isomerism. ঠিক আছে, আইসোমেরিজম বা সমবয়বতা ধর্ম দেখায় না আয়নিক কম্পাউন্ডগুলো, কিন্তু তারা আরেকটা স্পেশাল টাইপ অফ ক্যারেক্টারিস্টিক দেখায়, যেটা আবার সমযোজী যৌগরা বা কোভ্যালেন্ট কম্পাউন্ডরা দেখায় না। সেইটার নাম হচ্ছে আইসোমরফিজম। এটার বাংলা হচ্ছে সমাকৃতিত্ব। সমাকৃতি মানে সমযুক্ত আকৃতি, সেখান থেকে এই কথাগুলো এসেছে। এই আইসোমরফিজম আর পাশাপাশি আরেকটা টার্মও ইউজ করা হয়, অবশ্যই দুটো সেম নয়, আলাদা, পলিমরফিজম। এই দুটো নিয়ে আমরা কখনো অন্য কোনো ক্লাসে ভবিষ্যতে আলোচনা করব। আপাতত এইগুলো আমরা আলোচনা করছি না। প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ড মোটামুটি এইটুকুই।
আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে হাইড্রেশন এনার্জি এবং হাইড্রেশন অর্থাৎ একটা আয়নীয় যৌগের দ্রাবকায়ন। তো সেইটা নিয়ে আমরা আলোচনা শুরু করছি। তাহলে দেখো সলভেশনের প্রথম কথা হচ্ছে বাংলা দ্রাবকায়ন। বাংলা টার্মটা আমি কেন বলছি তার কারণ আছে। অবভিয়াসলি তোমাদের বাংলা টার্মটাও তো অবশ্যই জানতে হবে শুধু সেই কারণে বলছি না। সলভেশন হচ্ছে প্রথম কথা দ্রাবকায়ন, 1 নম্বর। এইবার in case of water as solvent, সলভেশন বা দ্রাবকায়ন মানে দ্রাবকের মধ্যে কোনো একটা বা সলভেন্টের মধ্যে কোনো একটা আয়নিক কম্পাউন্ডকে আমি ডুবিয়ে দিলাম, এরপর যা ঘটনা ঘটবে কি হচ্ছে দেখো, ইন কেস অফ ওয়াটার অ্যাজ সলভেন্ট, সলভেশন এই শব্দটা আমরা ব্যবহার করব না, ইজ রিপ্লেসড উইথ হাইড্রেশন। ঠিক আছে, অন্য যে কোনো সলভেন্টে, অ্যালকোহল হোক, বেনজিন হোক, ক্লোরোফর্ম হোক, যে কোনো সলভেন্টে যদি কোনো একটা সাবস্টেন্স আমি মিশিয়ে দিই তাহলে আমরা বলবো যে সেটার সলভেশন হচ্ছে। কিন্তু স্পেশালি জলের ক্ষেত্রে আমরা বলবো, জলের মধ্যে যদি কাউকে আমি মেশাই তাহলে বলবো যে সেই সাবস্টেন্সটার হাইড্রেশন হচ্ছে। এইবার প্রথম কথা হচ্ছে এখানে কতগুলো টার্ম আমাদের একটু কি বলবো বুঝে নিতে হবে স্পেসিফিক্যালি, কারণ সেগুলোতে আমরা খুব কনফিউজড হই আর কি। দেখো হাইড্রেশনের বাংলা হচ্ছে, হাইড্রেশন কথাটা আসলে এর দুটো মিনিং আছে। একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডদের ক্ষেত্রে এক ধরনের মিনিং, আবার রিপিট করছি আমি। দেখো আয়নিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে সাপোজ NaCl, যদি একটা কম্পাউন্ডের কথা ভাবি তাহলে হাইড্রেশনের যা মিনিং, আমি যদি একটা পার্টিকুলার ক্যাটায়ন বা অ্যানায়ন তার কথা ভাবি আলাদা করে, তাহলে হাইড্রেশনের মিনিংটা আলাদা। ঠিক আছে, হাইড্রেশন অফ আয়ন আর হাইড্রেশন অফ কম্পাউন্ড দুটোর মিনিং আলাদা। প্রথম কথা হচ্ছে হাইড্রেশনকে বাংলায় মোটা দাগে আমরা এটাই ভাববো যে হাইড্রেশন মানে হচ্ছে টু গেট ওয়েট, মানে ভিজে যাওয়া। আমি এখানে দুটো আলাদা টার্ম যখন বললাম, কম্পাউন্ডের জন্য একরকম, আয়নের জন্য একরকম, তা আমরা প্রথমটা লিখেই দিই ফর কম্পাউন্ডস। প্রথমে কম্পাউন্ডদের নিয়ে আলোচনা করেছি। কম্পাউন্ড মানে অবশ্যই আয়নিক কম্পাউন্ড, কিন্তু আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে হাইড্রেশন মানে ভিজে যাওয়া, টু গেট ওয়েট। ঠিক আছে, এখন ভিজে যাওয়া মানে বুঝতেই পারছো, তাতে করে তো খুব অনেক পরিমাণের জল লাগে না, খুব সামান্য জল লাগে। ফর এক্সাম্পল তুমি সাপোজ একটা মাটি দিয়ে একটা কিছু বানিয়েছো মূর্তি মতন, যদিও মাটি মানে সেটা আয়নিক কম্পাউন্ড নয়, স্টিল আমরা বোঝবার জন্য ওরকম ভেবে নিই আর কি, যে একটা মাটির দলা, সেটা দিয়ে তুমি কিছু একটা বানিয়েছো এবং সেটাকে রোদে শুকিয়েছো। এইবার সেইটাকে তুমি হাতে নিয়ে যদি সেখানে ড্রপ বাই ড্রপ যদি জল ফেলো তাহলে টোটাল সিস্টেমটা কী হবে, ভিজে যাবে। একটা সার্টেন অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কম পরিমাণের জল ঢাললে পরে যতক্ষণে পুরো জিনিসটা ভিজে গেল সেইটুকু তুমি জল ঢাললে, তাহলে এই যে ঘটনাটা তুমি ঘটালে, ঘটনাটার নাম হচ্ছে হাইড্রেশন। মানে ওই বস্তুটার হাইড্রেশন হলো, মানে সে জল নিল আর কি। হাইড্রেশন, ডিহাইড্রেশন শব্দগুলো আমরা অনেক ছোটোবেলা থেকেই জানি। গরমকালে যখন আমাদের প্রচণ্ড ঘাম হয় আমরা বলি যে ডিহাইড্রেশন হয়ে গেছে, মানে শরীর থেকে জল বাইরে বেরিয়ে যাচ্ছে। হাইড্রেশন হচ্ছে উল্টোটা। হাইড্রেশনের অ্যাকচুয়ালি যদি বাংলা বলতে হয় তাহলে এর বাংলা হচ্ছে জল যোজন, মানে জলযুক্ত হওয়া। তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে হাইড্রেশন মানে হচ্ছে কেবলমাত্র যতটুকু অ্যামাউন্টের জল দিলে সে ভিজে যাবে, ওয়েট হয়ে যাবে, উইদাউট চেঞ্জিং ইটস ফিজিক্যাল স্টেট। ঠিক আছে, আমি যে উদাহরণটা বললাম যে একটা মাটির কিছু একটা জিনিস আছে, সেখানে তুমি যদি ক্যালকুলেটেড অ্যামাউন্টের জল মেশাও ড্রপ বাই ড্রপ, তাহলে সেটা ভিজে যাবে। এখন ভিজে যাওয়ার পরে সেটা কিন্তু ওই ফর্মেই থাকবে, যেরকম দেখতে ছিল আগে সেরকমই থাকবে, শুধু ভিজে গেছে, মানে তার ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়নি। কিন্তু তুমি যদি সেটার মধ্যে প্রচণ্ড পরিমাণে জল খুব ফোর্সে অ্যাপ্লাই করো, বা পুরো জিনিসটাকেই ধরো তুমি জলের বালতির মধ্যে ডুবিয়ে দাও, তাহলে একটা সময় পরে ওটা আস্তে আস্তে কী হবে, পুরো সিস্টেমটা গলে যাবে এবং জলের মধ্যে গুলে যাবে। তো তখন আমরা বলবো যে আর সিস্টেমটা সলিড অবস্থায় রইল না,
তার ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে গেল। কিন্তু হাইড্রেশন ফর কম্পাউন্ডস, সেখানে কম্পাউন্ডদের ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয় না, ঠিক আছে। ফর কম্পাউন্ডস এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল স্টেট অফ কম্পাউন্ড। এবার ফিজিক্যাল স্টেট মানে তো একটাই স্টেট, আয়নিক কম্পাউন্ডগুলো সলিড ফর্মেই থাকে, ক্রিস্টালাইন ফর্মে। ফিজিক্যাল স্টেট ডাজ নট চেঞ্জ, ঠিক আছে। খুব সহজ যদি আমরা এক্সাম্পল বলি তাহলে দেখো এরকম এক্সাম্পল আছে, কপার সালফেট সলিড, তাতে যদি আমরা ক্যালকুলেটেড অ্যামাউন্টের জল মেশাই 5H2O লিকুইড, তাহলে এই জলটাকে ও অ্যাবজর্ব করবে কপার সালফেট এবং হাইড্রেটেড সল্ট তৈরি করবে। আমরা তার নাম বলি CuSO4.5H2O। দুটো নাম আছে এটার অবশ্যই, ব্লু ভিট্রিয়ল হচ্ছে সাধারণ নাম, আর আমরা এদেরকে যে নামে চিনি কপার সালফেট .5H2ওটাকে, সেটাকে বলা হয় কি তুতে, তাই তো। সেই নামে এটা বাজারে কিনতে পাওয়া যায়, ব্লু কালারের দেখতে হয়। একই রকমভাবে, আচ্ছা আমি এইটা মুছছি আগে, একই রকমভাবে আমরা যদি FeSO4 ফেরাস সালফেট, সেখানে যদি আমরা 7 অণু জল যদি মেশাই তাহলে FeSO4.7H2O তৈরি হয়। এটার নাম হচ্ছে গ্রিন ভিট্রিয়ল, অবশ্যই সবুজ কালারের দেখতে হয় ওকে। বা তোমরা গ্লোবাল সল্টের এক্সাম্পল পড়েছো, গ্লোবাল সল্ট সোডিয়াম সালফেট, এখানে 10 মলিকিউল জল দিলে 1 মলিকিউল অফ Na2SO4 এর মধ্যে, তাহলে এটা তৈরি হয় গ্লোবাল সল্ট। তো এই যে ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ওয়াটার, এটা যখন মেশাচ্ছি তখন কিন্তু এই যারা যারা তৈরি হচ্ছে ডান দিকে, এরা সবাই কিন্তু সলিড ফর্মেই থাকে। এখানটা ব্র্যাকেটে মেনশন করতে ভুলে গেলাম, এখানটা সলিড লিখে দাও, মানে সলিড থেকে এটা সলিড অবশ্যই এবং এটাও অবশ্যই সলিড। তাহলে এই সলিড স্টেটের কোনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে হাইড্রেশন ফর কম্পাউন্ডস, ঠিক আছে। তাহলে এইখানে একটা টার্ম আমাদের উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন এনথ্যালপি। তা সেটা একটু লিখে দিই, এনথ্যালপি অফ হাইড্রেশন। আমরা কিন্তু কম্পাউন্ড নিয়েই আলোচনা করছি এখনো পর্যন্ত, আয়নের কথা বলিনি এখনো। তাহলে আমরা লিখব যে ইট ইজ দ্য enthalpy change when 1 mole of anhydrous ionic solid বা ionic compound, আচ্ছা এটা মুছে দিচ্ছি, লেখা হয়ে গেছে নিশ্চয়ই এটা। One mole of anhydrous ionic compound takes up calculated amount of water to get converted completely into hydrated form, ঠিক আছে। ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ওয়াটার নিল কোনো একটা অ্যানহাইড্রাস আয়নিক কম্পাউন্ডের 1 মোল এবং কমপ্লিটলি হাইড্রেটেড ফর্মে কনভার্ট হয়ে গেল। এই কমপ্লিটলি মানে কি, মানে হচ্ছে ধরো 10টা জল নিল, তো যদি আমি এখানে 5খানা জলের মলিকিউল দিতাম তাহলে Na2SO4.5H2O হতো। সুতরাং পুরোপুরি আমরা বলতাম না যে ওটা হাইড্রেটেড হয়ে গেছে, ওর হাইড্রেশনের জন্য আরও 5 মোল তখন দরকার লাগতো। তাহলে 10 মোল দিলে কি হচ্ছে, এই হাইড্রেশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে। তাই জন্য বলছি যে কনভার্টেড কমপ্লিটলি ইনটু হাইড্রেটেড ফর্ম, এটা হচ্ছে ডেফিনিশন।
এবার এই প্রসেসে যতটা এনথ্যালপির চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে এনথ্যালপি অফ হাইড্রেশন। এবার এনথ্যালপি অফ হাইড্রেশনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে যেটা আমাকে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এটাকে কী দিয়ে ডিনোট করা সেটা আমি বলিনি, এখানে লিখে রাখছি আমি, ডেল্টা এইচ/এইচ/ওয়াই/ডি, এটা হচ্ছে হাইড্রেশন, ঠিক আছে। এবার আমি একটা পয়েন্ট এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে ডেল্টা এইচ হাইড্রেশন ইজ অলওয়েজ অ্যান ডেল্টা এইচ হাইড্রেশন না, অ্যাকচুয়ালি এখানে হাইড্রেশন লিখি, hydration is always an exothermic process and delta H hydration value is always negative, ঠিক আছে। এটা কপি করো, এরপর আমরা আয়নের হাইড্রেশন বলছি। আচ্ছা, আয়নের কথা বলার আগে আরেকটা জিনিস বলে নিই আমি, সেটা হচ্ছে এনথ্যালপি অফ সলিউশন। আয়নিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে আমরা এনথ্যালপি অফ হাইড্রেশন বললাম, এবার নেক্সট হচ্ছে এনথ্যালপি অফ সলিউশন। এটা কি জিনিস? ডেল্টা এইচ সলিউশন বলা হয় এটাকে। এটা হচ্ছে আমরা ফর এক্সাম্পল কপার সালফেটের যে এক্সাম্পলটা দিলাম আমরা, সেখানে আমরা বলেছিলাম যে কপার সালফেট সলিড অ্যানহাইড্রাস যদি 5টা ওয়াটার মলিকিউল নেয় তাহলে ও অ্যানহাইড্রাস থেকে ক্রিস্টালাইন ফর্মে চলে যায়, ব্লু ভিট্রিয়ল তৈরি করে, CuSO4.5H2O, ঠিক আছে। যাই হোক, সেটা লিখে আমি আরেকবার, তাহলে তৈরি হচ্ছে CuSO4.5H2O। খুব ভালো করে লক্ষ্য করো, এখানে আমি .5H2 দিলাম কেন? কারণ 5খানা ওয়াটার মলিকিউলটাই হচ্ছে কপার সালফেটের লিমিট, ও 5টার বেশি জল ও ধরে রাখতে পারে না। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে তখন আর ও সলিড ফর্মে থাকবে না। সলিড ফর্মে থাকার জন্য ওর হাইয়েস্ট ও কতটা ওয়াটার মলিকিউল নিতে পারে? 1 মোলের এগেনস্টে 5 মোল। এইবার যদি আমি কপার সালফেটের মধ্যে যদি 10খানা জলের মলিকিউল অ্যাড করে দিই, মানে এনি অ্যামাউন্ট মোর দ্যান 5 মোলের বেশি যে কোনো অ্যামাউন্ট যদি অ্যাড করি, তাহলে কিন্তু আমি আর এখানে ডট দিয়ে 10H2O লিখতে পারবো না। ডট তখনই দেওয়া যাবে যখন ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়নি, মানে শুধুমাত্র হাইড্রেশন হয়েছে। এবার হাইড্রেশন হওয়া মানে কি? ভিজে গেল জিনিসটা। এবার যদি আমি আরও এক্সেস জল মেশাই, তখন কি হবে? আস্তে আস্তে তার ডিসলিউশন শুরু হবে, তখন সেটা আস্তে আস্তে ওই সলভেন্টের মধ্যে গুলে যেতে শুরু করবে। তখন আমরা জলের পরিমাণটাকে এরকমভাবে ব্র্যাকেটের মধ্যে করে দিই। এখন আর ওখানে আমি এস লিখতে পারবো না, এখন আর ওর স্টেটটা আর সলিড স্টেট নেই, ওটা আস্তে আস্তে অ্যাকোয়াস সলিউশন ফর্মের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। সাপোজ যদি আমি এখানে 40টা জলের মলিকিউল অ্যাড করি, তাহলে আমাকে লিখতে হবে CuSO4 40H2O। যদি আমি 40, 400, 4000 করতে করতে অনেক বেশি জল অ্যাড করে দিই, NH2O, N মোল, N মানে অনেক, ঠিক আছে। এখানে সেক্ষেত্রে আমরা .NH2O লিখবো, সরি ব্র্যাকেটে NH2O লিখবো। এইবার এই ব্র্যাকেটে NH2O লেখার মানেই হচ্ছে আমি ইকুইভ্যালেন্ট টু সাইন দিচ্ছি, এটার মানে হচ্ছে এটাই কি না, CuSO4 ব্র্যাকেটে AQ অ্যাকুয়াস মানেই হচ্ছে কি জলীয় দ্রবণ তৈরি হয়ে গেল। এবার তাহলে জলীয় দ্রবণ কখন তৈরি হবে? যখন জলের মলিকিউলের সংখ্যা হচ্ছে n নাম্বার অফ, মানে অনেক মানে এটা অ্যাকচুয়ালি কত আমরা বলি এক্সেস, ঠিক আছে। যখন আমরা একটা ক্যালকুলেটেড অ্যামাউন্টের জল দিয়েছিলাম তখন ও সলিড ফর্ম চেঞ্জ হয়নি, কেবলমাত্র অ্যানহাইড্রাস থেকে অ্যানহাইড্রাস মানে অনিয়তাকার, আর এটা হচ্ছে ক্রিস্টালাইন, সেই ফর্মে গেছিলো। এবং এই জলটাকে আমরা বলছিলাম ওয়াটার অফ হাইড্রেশন। যতগুলো জল নিলেও হাইড্রেটেড ফর্মে যায়। এবার তার থেকে বেশি জল যদি আমরা ব্যবহার করি, এক্সেস অ্যামাউন্টের জল যদি ব্যবহার করি, তাহলে কম্পাউন্ডটা কমপ্লিটলি ডিসলভড হয়ে যাবে, ঠিক আছে। এইবার আর যখনই কোনো কম্পাউন্ডে আমরা এরকম এক্সেস অ্যামাউন্টের জল মেশাই, তখনই ডিসলভড হয়ে যাওয়ার পরে ওটা কি হয়? আয়নে ভেঙে যায়, ঠিক আছে। SO4 2- অ্যাকুয়াস, রাইট। তাহলে এই যে এক্সেস অ্যামাউন্টের জল মেশালাম, এর ফলে কি হলো? কম্পাউন্ডটা কমপ্লিটলি জলের মধ্যে ডিসলভড হয়ে গেল।
এবার এই পরিমাণটাতে মানে সরি এই ঘটনাটাতে যতটা এনথ্যালপির চেঞ্জ হবে সেটাকে আমরা বলি এনথ্যালপি অফ সলিউশন। তাহলে দুটো ডিফারেন্স বোঝানো গেল নিশ্চয়ই, হাইড্রেশন মানে কোনখানে গিয়ে আমাকে থামতে হবে আর সলিউশন মানে কোনটা। তাহলে আমরা যদি এরকম লিখি যে এখানে আমি লিখছি যে দ্য অ্যামাউন্ট অফ enthalpy change when 1 mole of a solute দ্রাব is dissolved in excess water to form aqueous solution। ঠিক আছে, অ্যাকুয়াস সলিউশন বানাতে গেলে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার দিয়ে তখন যতটা পরিমাণ এনথ্যালপি চেঞ্জ হচ্ছে। এবার এখানে একটা নোট ডাউন করতে হবে, সেটা হচ্ছে ডেল্টা এইচ সলিউশন, এইটা কিন্তু ক্যান বি বোথ পজিটিভ অর নেগেটিভ। হাইড্রেশন যেমন কেবলমাত্রই একটা এক্সোথার্মিক প্রসেস, ডেল্টা এইচ হাইড্রেশন সবসময়ই নেগেটিভ, কিন্তু ডেল্টা এইচ সলিউশনটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। অর্থাৎ যখন আমি এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটারের মধ্যে কোনো সলিউটকে মেশাচ্ছি তখন সেই প্রসেসটা এক্সোথার্মিকও হতে পারে এন্ডোথার্মিকও হতে পারে, ডিপেন্ড করে সেটা। এইবার আমরা আসছি আয়নদের ক্ষেত্রে। ফর আয়নস, ঠিক আছে, আয়নস তো খালি নয়, ফর গ্যাসিয়াস আয়নস। আয়নস মানে সেটা গ্যাসিয়াস ফর্মে থাকবে। আমরা এর আগে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে পড়েছি যে ধরো Na+ তৈরি করবে সোডিয়াম থেকে Na+, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, Na+ তৈরি করলো, যতটা অ্যামাউন্ট অফ এনার্জি লাগলো সেটাকে আমরা বলছি আয়নাইজেশন এনার্জি। কিন্তু সেইটা করতে গেলে সোডিয়ামকে গ্যাসিয়াস ফর্মে থাকতে হবে। সোডিয়াম G থেকে একটা ইলেকট্রন চলে যাবে এবং Na+ গ্যাসিয়াস তৈরি হবে। কখনোই সলিড স্টেটে থাকা কোনো এলিমেন্ট ইলেকট্রন লুজ করতে পারবে না, আগে ওকে সাবলিমেশন এনার্জিটুকু সাপ্লাই করে ওকে গ্যাসিয়াস ফর্মে আনতে হবে। আমরা বর্ন হেবার সাইকেলে দেখলাম আগের দিন। তারপরে ওখান থেকে ইলেকট্রন বাইরে বের করতে হবে। তাহলে ফর গ্যাসিয়াস আয়নস আমরা বলি যে ডেল্টা এইচ হাইড্রেশনটা আসলেই ডেল্টা এইচ সলিউশন হয়। খুব ভালো করে লক্ষ্য করো, আয়নগুলোর ক্ষেত্রে হাইড্রেশন মানে ওরকম নয় যে খুব কম অ্যামাউন্টের জল এসে আমি আয়নটাকে খালি হাইড্রেটেড করলাম, তা নয়। আয়ন মানেই যখনই তুমি কোনো আয়নকে জলের মধ্যে মেশাবে তখন এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটারই ওকে ঘিরে ধরবে আর কি, ঠিক আছে। এবং সেইখান থেকে আমরা যে এনার্জিটা পাবো সেটা হচ্ছে হাইড্রেশন এনার্জি অফ দ্য আয়ন অ্যাজ ওয়েল অ্যাজ তার ডেল্টা এইচ সলিউশন মানে এনথ্যালপি অফ সলিউশন। এবার আমরা ডেফিনিশনটা কি লিখব যে it is the amount of enthalpy change when 1 mole of gaseous ion, ঠিক আছে, এই জায়গাটা খুব মানে স্ট্রেস দিতে হবে আমরা। 1 mole of gaseous ion is dissolved excess amount of water and is surrounded by water molecules completely, ঠিক আছে। মানে একটা আয়ন তাকে চারদিক থেকে জলের মলিকিউল এসে ঘিরে ধরছে এবং সেটা হলেই পরেই কি হবে যে ওটা ডিজলভ হয়ে যাবে জলের মধ্যে। তখন সেই প্রসেসে যতটা এনথ্যালপির চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলছি এনথ্যালপি অফ হাইড্রেশন, ঠিক আছে। আচ্ছা, এখানে মেনশন করিনি না, ইট ইজ মানে অ্যাকচুয়ালি কি এনথ্যালপি অফ হাইড্রেশন ইজ
enthalpy of hydration for gaseous ions, enthalpy of hydration is এটা। এবার আবারও যেটা আমরা একটু আগে বললাম, ডেল্টা এইচ হাইড্রেশনের ভ্যালু সবসময় লেস দেন 0 হবে, কারণ এটা একটা এক্সোথার্মিক প্রসেস, ঠিক আছে। গ্যাসিয়াস আয়নদের ক্ষেত্রে কিন্তু যেটাই হাইড্রেশন সেটাই সলিউশন। এবার অ্যাকচুয়ালি আয়নিক সলিডগুলোর ক্ষেত্রে কেন হাইড্রেশন আর সলিউশন দুটো আলাদা আলাদা করে কেন বললাম, কারণ হচ্ছে যে এনথ্যালপি অফ হাইড্রেশন, এনথ্যালপি অফ সলিউশন এবং এনথ্যালপি অফ ডাইলিউশন এই সমস্তগুলো আমাদের থার্মোকেমিস্ট্রিতে পড়তে হয়। তো থার্মোকেমিস্ট্রির সঙ্গে যদি আমি একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টারকে রিলেট করতে পারি, তখন আমার কী হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু বেটার হবে, বিষয়টা আমি বুঝতে পারবো। আদারওয়াইজ কী হয়, আমরা শুধুমাত্রই যদি ফর্মুলা মুখস্থ করে, হ্যাঁ কোনটা হলে কী হয়, অ্যাকচুয়ালি এখানে কী হয়, মানে এই হাইড্রেশন এই জায়গাটাতে হাইড্রেশন এনার্জি, ল্যাটিস এনার্জি, এর মধ্যে হাইড্রেশন এনার্জি বেশি হলে ওই কম্পাউন্ডটা সলিবল হবে জলের মধ্যে, ল্যাটিস এনার্জি বেশি হয়ে গেলে সলিবল হবে না। শুধুমাত্র এইটুকু ইনফরমেশান নিয়ে আমরা দু একটা প্রবলেম সলভ করে এই পার্টিকুলার টপিকটা বন্ধ করে দিই। কিন্তু আসলে যে এখানে অনেক কিছু আরও জানার আছে এবং সেগুলো জানলে যে ভবিষ্যতে আমাকে সেটা অন্য কোনো চ্যাপ্টারে হেল্প করবে, সেইটা আমরা বুঝতে পারি না। সেটার জন্য আমাদের কী করতে হবে, প্রথম থেকেই পুরো কনসেপ্টটা যাতে ঠিকঠাক করে ক্লিয়ার হয় সেই চেষ্টা করতে হবে। তো এই চ্যাপ্টারের জিনিসপত্রগুলো যখন অন্য কোনো চ্যাপ্টারে কাজে লাগবে, তখন এমনভাবেই পড়তে হবে যাতে সেই চ্যাপ্টারটা পড়ার সময় আমার মনে হয় যেন আমি একবার রিভাইজ করছি, আগে তো আমি সবই জেনে ফেলেছি, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। যেমন আমরা এরপর আজকে হয়তো হবে না, ওটা পরের লেকচারে আমরা আলোচনা করব যে কখন কোনো একটা, যেটা বলছিলাম, কখন কোনো একটা সল্ট সেটা জলের মধ্যে সলিবল হবে, কখন হবে না। এবার এইটাকে যখন আমরা ল্যাটিস এনার্জি বা হাইড্রেশন এনার্জি দিয়ে যে এক্সপ্লেইন করব, সেইটা আসলে এস ব্লক বলে আমাদের একটা চ্যাপ্টার আছে ক্লাস 11-এই, এস ব্লক এলিমেন্টস, সেইখানে আমাদের এটা পড়তে হয়। তো আমরা যখন এখান থেকে শিখে যাবো এস ব্লকে, তখন ওটা আর ওখানে গিয়ে আমাদের পড়তেই হবে না, তার আগে আমরা এখান থেকেই শিখে যাচ্ছি আর কি, ঠিক আছে। কপি করো এটা। তাহলে হাইড্রেশন অফ আয়নে আমরা প্রথমে যেটা জানলাম সেটা হচ্ছে আয়নের হাইড্রেশন মানে কি, মানে হচ্ছে সাপোজ একটা এরকম ক্যাটায়ন আছে গ্যাসিয়াস, সেটা এক্সেস জলের সঙ্গে রিয়াকশান করলো, এক্সেস রিয়াকশান করে অ্যাকুয়াস স্টেটে চলে গেল। তাহলে যে কোনো আয়নের ক্ষেত্রে হাইড্রেশন মানেই হচ্ছে গ্যাসিয়াস ফর্ম থেকে অ্যাকুয়াস ফর্মে যাওয়া, 1 নম্বর এটা জানলাম। 2 নম্বর হচ্ছে আমরা এটা জানলাম যে প্রসেসটা এক্সোথার্মিক। থার্ড আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে জলের মধ্যে যখন আমি একে মেশাচ্ছি, জলের সঙ্গে এর নিশ্চয়ই একটা কিছু ইন্টারাকশান হচ্ছে। কী ইন্টারাকশান? সেই ইন্টারাকশানটা হচ্ছে, তার নাম হচ্ছে আয়ন ডাইপোল ইন্টারাকশান। আয়ন ডাইপোল ইন্টারাকশান মানে কীরকম হচ্ছে দেখো, আমি একটু আগে বললাম যে জলটা হচ্ছে একটা পোলার মলিকিউল, তাই তো? মানে ডাইপোল মানে জলের দুটো পোল আছে, দুটো মেরু আছে, একটা নেগেটিভ পোল, একটা পজিটিভ পোল। এবার এর সঙ্গে এই ক্যাটায়ন বা অ্যানায়নের কী হয়, ইন্টারাকশান হয়। ইন্টারাকশানটা কীরকম করে হয় দেখো, আমি এইগুলো মুছে দিচ্ছি, থার্ড পয়েন্ট অবধি তোমরা লিখে নিয়েছো আশা করি। আমরা একদম সহজ আমাদের যে এক্সাম্পল NaCl দিয়ে বোঝাচ্ছি। তো ধরো এখানে সোডিয়াম প্লাস আছে, সোডিয়াম প্লাসকে কী বললাম, যে যখন ইট উইল বি কমপ্লিটলি সারাউন্ডেড বাই ওয়াটার মলিকিউলস, যখন সব দিক থেকে জলের মলিকিউল এসে একে ঘিরে ধরবে। এবার আমরা এটা এমনি জেনে রাখো যে সোডিয়াম প্লাস বা Cl মাইনাস এদেরকে এরা যখন কমপ্লিটলি সারাউন্ডেড হয় ওয়াটার মলিকিউলের মাধ্যমে, তখন 6টা ওয়াটার মলিকিউল, 6টা জলের মলিকিউল এদেরকে 6 দিক থেকে এসে ঘিরে ধরে। তো সেটা কীরকম হয় দেখো, ধরো এখান থেকে একটা জলের মলিকিউল আসলে এপাশ থেকে, একটা এপাশ থেকে, 6টার ডিরেকশানটা এরকম হয়, ঠিক আছে? এখানেও তাই। এবার সোডিয়াম প্লাস আর জলের মধ্যে অক্সিজেন ডেল্টা মাইনাস, তাহলে এই প্লাসের সঙ্গে অক্সিজেন ডেল্টা মাইনাসের ইন্টারাকশান হবে। হাইড্রোজেন তো ডেল্টা প্লাস, তাহলে প্লাসের সঙ্গে প্লাসের নিশ্চয়ই অ্যাট্রাকশান হবে না, তাহলে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাই এটা ডেল্টা মাইনাস, ঠিক আছে? এখানেও অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এইভাবে 6 দিকে 6খানা জলের মলিকিউল এসে ঘিরে ধরছে কাকে, Na+কে,
ঠিক আছে। আর সিএল মাইনাসের ক্ষেত্রেও তাই, একই জিনিস লিখবো। কী লিখবো? খালি এখানে লিখবো খালি HOH, কারণ এখানে এইটা ডেল্টা মাইনাস, এইটা ডেল্টা প্লাস। তাহলে প্রত্যেক জায়গাতেই আমরা এরকম লিখতে পারি HOH, ঠিক আছে, HOH, প্রত্যেকটা ডেল্টা প্লাস এগুলো। তাহলে এই হচ্ছে এদের টাইপ অফ ইন্টারাকশান। এইভাবে কি হয়, জলের মলিকিউল যখন আয়নগুলোকে এসে ঘিরে ধরে তখন আয়নগুলোর উপরে জলের একটা লেয়ার তৈরি হয়, স্তর তৈরি হয়, ঠিক আছে। সোডিয়াম প্লাসের ক্ষেত্রে এই জলের এরকম মোটামুটি একটাই লেয়ার তৈরি হয়, বা ক্লোরিন মাইনাসের ক্ষেত্রেও একটাই লেয়ার তৈরি হয়। আমরা একটু পরেই পড়বো। সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এখানে আমি বলছি, সাপোজ এখানে জলের মলিকিউল তো এদেরকে ঘিরে ধরলো, এবার এই জলের মলিকিউলগুলোর বাইরে এখানে আরও জলের মলিকিউল আছে। তাহলে সেই মলিকিউলগুলো যদি কাছাকাছি আসে তাহলে এ তো এর সঙ্গে অ্যাট্রাকশান হয়েছে, তাহলে এইখানে যদি কোনো একটা মলিকিউল থাকে তাহলে তার সঙ্গে একটা অ্যাট্রাকশান হবে H2O, মানে অক্সিজেনের সঙ্গে, ডেল্টা মাইনাসের সঙ্গে। কিন্তু Na প্লাসের, যখন Na প্লাসের ইমিডিয়েট নেইবার যারা আছে, ইমিডিয়েট নেইবার, সেইখানে 6 জনই মাত্র থাকতে পারে, তার বেশি থাকতে পারে না। তাহলে যদি আর একটার সঙ্গে ওর ইন্টারাকশান হয় তাহলে সেই জলের মলিকিউলটা সেকেন্ড লেয়ারে থাকবে, সেকেন্ড লেয়ার। আয়নের সঙ্গে ডাইপোলের ইন্টারাকশান হচ্ছে, তাহলে এই ডাইপোলের পরে যে ডাইপোলওয়ালা জলের মলিকিউল আছে তার সঙ্গেও আয়নের ইন্টারাকশান হতে পারে। সুতরাং ফার্স্ট লেয়ারের বাইরে সেকেন্ড, থার্ড, ফোর্থ লেয়ার তৈরি হতেই পারে ডিফারেন্ট আয়নদের ক্ষেত্রে। সোডিয়ামের ক্ষেত্রে, Na প্লাসের ক্ষেত্রে বা সিএল মাইনাসের ক্ষেত্রে একটাই জলের লেয়ার তৈরি হয়। Li প্লাসের ক্ষেত্রে 3-4খানা বা তারও বেশি লেয়ার তৈরি হয় আর কি। এবার এই যে তৈরি হয়ে গেল, তাহলে এখানে আমরা কি বলবো, যে এখানে আয়ন আর ডাইপোল, এদের মধ্যে আয়ন ডাইপোল অ্যাট্রাকশান বা আয়ন ডাইপোল ইন্টারাকশান হলো। হওয়ার পরে ফাইনালি এইটাকে আমরা কীরকমভাবে লিখি, এটাকে আমরা লিখি এরকম Na প্লাস ব্র্যাকেটে অ্যাকোয়াস। জলের মলিকিউল কমপ্লিটলি একে সারাউন্ড করলো, তখন যে আয়নটা তৈরি হলো সেটা হচ্ছে, এটাকে আমরা বলবো হাইড্রেটেড সোডিয়াম আয়ন, ঠিক আছে। এটার নাম আমরা দেব হাইড্রেটেড Na প্লাস আয়ন, সোডিয়াম আয়ন। একই রকমভাবে এখানে আমরা লিখবো ক্লোরাইড ব্র্যাকেটে AQ মানেই হচ্ছে এক্সেস ওয়াটার এবং অ্যাকোয়াস সলিউশন। তাহলে এবার এরা কি হলো, সলিউশনে চলে আসলো। এবং এই দুটো প্রসেসই হচ্ছে কীরকম বললাম, এক্সোথার্মিক, তাই তো, তাপমুচি প্রক্রিয়া। কপি করো। নেক্সট হচ্ছে দেখো ফ্যাক্টরস অ্যাফেক্টিং হাইড্রেশন এনথালপি অফ আয়নস। হাইড্রেশন এনথালপি অফ আয়ন নিয়েই আমাদের পড়াশোনা করতে হবে এই চ্যাপ্টারে, কারণ হাইড্রেশন এনথালপি অফ সল্টস যেটা শুরুতে বললাম সেটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে খুব বেশি আলোচনা নেই, সেটা থার্মোকেমিস্ট্রি চ্যাপ্টারে হবে। শুধুমাত্র দুটো ক্ষেত্রে ব্যাপারটা যে আলাদা সেইটা বোঝানোর জন্য আমি ফার্স্টে ওই এক্সাম্পলটা নিয়েছিলাম, সল্টের এক্সাম্পলটা। এবার আয়নগুলো যখন হাইড্রেটেড হচ্ছে, তার মানে গ্যাসিয়াস ফর্ম থেকে যখন অ্যাকুয়াস ফর্মে যাচ্ছে, জলের মলিকিউলের সঙ্গে আয়নগুলোর কি হচ্ছে, ইন্টারাকশান হচ্ছে, আয়ন ডাইপোল ইন্টারাকশান। এবার ইন্টারাকশানটা কীভাবে হয়, শুরু হয় দেখো। সাপোজ Na প্লাস, আমি এরকমভাবে লিখছি, প্লাস মাইনাস, Na প্লাস প্লাস, এগুলো হচ্ছে Na প্লাস, এটা হচ্ছে Cl মাইনাস। তো সাপোজ এরকম একটা ক্রিস্টাল ল্যাটিস আছে, ঠিক আছে, ক্রিস্টাল ল্যাটিস এরকম আছে, এটা চলছে। এবার জলের যে মলিকিউল, জলের যে ডাইপোল, সাপোজ এই মাইনাসের সঙ্গে জলের H2O প্লাস এর এসে ইন্টারাকশান হচ্ছে, এই প্লাসের সঙ্গে জলের নেগেটিভ চার্জের ইন্টারাকশান হচ্ছে, এর সঙ্গে ইন্টারাকশান হচ্ছে জলের পজিটিভ চার্জের, এর সঙ্গে নেগেটিভ চার্জের, এর সঙ্গে জলের পজিটিভ চার্জের ইন্টারাকশান হচ্ছে। এইভাবে প্রথমে কি হয়, এই সারফেসে বাইরের দিককার যে আয়নগুলো সেইগুলো জলের সঙ্গে ইন্টারাকশান প্রথমে চালু করে, ঠিক আছে। এখানে প্লাস মানে এখানে জলের অক্সিজেন ইন্টারাকশান করবে, বুঝতে পারছি আশা করি।
এইবার কি হচ্ছে, যখন এদের সঙ্গে এর ইন্টারাকশান হচ্ছে, তখন এর সঙ্গে আশেপাশে যারা যুক্ত আছে তাদের সঙ্গে ইন্টারাকশান সামান্য হলেও লুজ হচ্ছে, কারণ যতক্ষণ জলের মলিকিউল ছিল না ততক্ষণ এরা পরস্পরের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশানে আবদ্ধ। কিন্তু এখন যখন আরেকজন এসে একে টানতে শুরু করেছে, আকর্ষণ করতে শুরু করেছে, তখন এক্সিস্টিং যে আকর্ষণগুলো সেইগুলো খানিকটা হলেও কমবে। যেই আকর্ষণ কমবে তখন এরা পরস্পর থেকে সামান্য হলেও দূরে সরার চেষ্টা করবে, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো। এবার দূরে যদি সরে যায় তাহলে তাদের মধ্যে ইন্টার আয়নিক যে স্পেস সেটা খানিকটা বেড়ে যাবে, এবং সেই স্পেস দিয়ে জলের মলিকিউল, তাকে তো আমি এক্সেস নিয়েছি, সেইখানে প্রবেশ করে যাবে, মানে ইনসাইড দ্য ল্যাটিস। এবার ল্যাটিসের ভেতরে যখন জলের মলিকিউলগুলো প্রবেশ করে যাচ্ছে তখন এই ধরনের আয়ন ডাইপোল ইন্টারাকশান আরও বেশি পরিমাণে বাড়তে থাকছে, এবং ফাইনালি কী হচ্ছে, প্রত্যেকটা আয়নকে জলগুলো ঘিরে ফেলছে। তাই যদি হয় তাহলে একটা আয়নকে যদি জল ঘিরে ফেলে তাহলে তার পাশের আয়নের সঙ্গে এর ইন্টারাকশান এবার কী হলো, কমে গেল। এবার এই যে জলের মলিকিউলগুলো যে ঘিরে ফেলছে আয়নগুলোকে, এটাই তো প্রসেস অফ ডিসলিউশন, এটাই তো দ্রাবকায়ন বা সলভেশন প্রসেস। তাহলে সলভেশন প্রসেসটা এইভাবে হয়, এইভাবে গ্যাসীয় থেকে এরা, মানে আমি ক্রিস্টাল ল্যাটিস বলছি আবার গ্যাসীয় বলছি, মানে কনফিউশন রাখার কোনো ব্যাপার নেই, কারণ ক্রিস্টাল ল্যাটিসে যখন তারা সলিড ফর্মে আছে সেখান থেকে তারা প্রথমে গ্যাসিয়াস ফর্মেই যায় উইথ এক্সপেন্স অফ ল্যাটিস এনার্জি। ঠিক আছে, তোমরা ভাবো যে এগুলো গ্যাসিয়াস আয়ন্স, এখন সলিড থেকে গ্যাসিয়াস ওই পুরো ব্যাপারটাই এর এত ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হয় যে ওইটা আমরা মানে কি বলবো বুঝতে পারি না আর কি, কিন্তু সেটা অবশ্যই হয়। এবার এই যে প্রসেসটা হচ্ছে এতে করে কি হচ্ছে, সলভেশন তো হয়ে গেল, বুঝতে পারলাম যে কীভাবে হচ্ছে। এবার জল যে কাজটা এখানে করলো, আয়ন ডাইপোল যে ইন্টারাকশানটা করলো, সেটা যদি জলের বদলে অন্য কোনো সলভেন্ট আমি নিই, সাপোজ আমি অ্যালকোহল নিলাম, মিথানল নিলাম, ঠিক আছে, তাহলে জলের যতটা জল এই যে সেপারেট করছে অ্যাকচুয়ালি ক্যাটায়ন বা অ্যানায়নগুলোকে, এইটা আগে বলা দরকার আমার। জল এই যে ক্যাটায়ন বা অ্যানায়নগুলোকে পরস্পর থেকে সেপারেট করছে, তাদের মধ্যেকার যে বন্ড সেটাকে দুর্বল করে দিচ্ছে। জলের এই যে প্রপার্টি, এটাকে বলা হয় জলের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। কী বলা হয়? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এখন এই প্রপার্টিটা সলভেন্টের প্রপার্টি, জল হলে জল, অ্যালকোহল হলে অ্যালকোহল। তো জল হচ্ছে এমন একটা সলভেন্ট যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক বেশি, সেই কারণেই জল এত ভালো একটা সলভেন্ট। ঠিক আছে, তাহলে প্রথম তো আমরা এটা লিখব, কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। 1 নম্বর হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার। বাংলাতে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার দেখো কি হচ্ছে, আমরা যদি আচ্ছা আগে এক লাইন লিখে নিই এখানে যে ইট ইজ মানে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, property of solvent which weakens, দুর্বল করে দেয়, the attraction between cation and anion। ঠিক আছে, তাহলে জলের কাজ হচ্ছে ওই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যেকার ইন্টারাকশনটাকে দুর্বল করে দেওয়া। তাহলে যত এফেক্টিভলি জল ওটা করতে পারবে বা সলভেন্ট যত এফেক্টিভলি ওই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যেকার বন্ডকে উইক করতে পারবে, তত তাড়াতাড়ি ওদেরকে সলভেন্টের মলিকিউল এসে ঘিরতে পারবে। এবং সলভেন্ট মলিকিউল ঘিরে নেওয়াটাকেই আমরা কি বলছি, সলভেশন। মানে সলভেশন প্রসেসটা বা হাইড্রেশন প্রসেসটা তত ফাস্টার হবে, তো যত বেশি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হবে। আমরা এরকম লিখতে পারি যে সলভেশন বা হাইড্রেশন লিখি আমরা, যেহেতু জলের কথা বলছি, তাহলে হাইড্রেশন বা আমরা আরেকটু যদি এটাকে ঠিকঠাক লিখতে হয় তাহলে এক্সটেন্ট অফ হাইড্রেশন। এক্সটেন্ট মানে কতটা, কীভাবে, কতটা পরিমাণে হচ্ছে আর কি। এক্সটেন্ট অফ হাইড্রেশন ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ সলভেন্ট। ঠিক আছে, এটাকে এপসাইলন আর দিয়ে ডিনোট করা হয়। এপসাইলন, এটা হচ্ছে ই এর মতন দেখতে, এপসাইলন সাফিক্সে আর। এপসাইলন আর হচ্ছে কোনো সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এখন এটাকে আমরা
এটাকে তোমরা ডিটেলে পড়বে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সংক্রান্ত যে ব্যাপার স্যাপার সেগুলো তোমরা ডিটেলডে পড়বে ফিজিক্সে। ইলেকট্রোস্ট্যাটিক্স বলে একটা চ্যাপ্টার আছে, একটুখানি বলেই রাখি আমি। ফ্রম ইলেকট্রোস্ট্যাটিক্স ফিজিক্সে পড়বে তোমরা ক্লাস 12-এ। সেখানে আমরা পড়ি দুটো বিন্দু আধান বা পয়েন্ট চার্জ, তারা যদি পরস্পরের থেকে আর ডিস্টেন্সে থাকে, বিন্দু আধান Q1 এবং Q2, যদি একটা পজিটিভলি চার্জ হয় আর একটা নেগেটিভলি চার্জ হয়, তাহলে তাদের মধ্যেকার যে অ্যাট্রাকশন ফোর্স ইকুয়াল টু কী হবে ফর্মুলা 1/4πε ইন্টু Q1 Q2/r²। এই হচ্ছে ফর্মুলা। এখানে ভি লিখেছি, ভি হচ্ছে আধান দুটোকে রাখা হয়েছে ভ্যাকিউমে বা শূন্য স্থানে, আর এখানে এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি ইন ভ্যাকিউম। এই সমস্ত টার্মগুলোর ডিটেল তোমরা ফিজিক্সেই জানবে। আমি খালি এইটুকু বলতে চাইছি এখানে যে এবার যদি এই আধান দুটোকে ভ্যাকিউমে না রেখে কোনো মিডিয়ামের মধ্যে রাখা হয়, কোনো সলভেন্টের মধ্যে রাখা হয়, সাপোজ জল বা অন্য কিছু সলভেন্টের মধ্যে যখন রাখছি, মিডিয়াম চেঞ্জ হয়ে যাচ্ছে তখন ফোর্স ইন আ পার্টিকুলার মিডিয়াম, সেটার ফর্মুলা কি হয়, এই ফর্মুলাতে আরও একটা টার্ম অ্যাড হয়, সেটাকে আমরা বলি এপসাইলন আর। এপসাইলন আর হচ্ছে পারমিটিভিটি ইন মিডিয়াম, যে মিডিয়ামে রেখেছি। এবার এই এপসাইলন আর অর্থাৎ পারমিটিভিটি ইন মিডিয়াম, এটারই আরেকটা নাম হচ্ছে সেই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস, এটা যা ছিল তাই থাকলো, খুব ভালো করে লক্ষ্য করো। এবার এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এখানে এপসাইলন আর যদি বাড়ে, মিডিয়ামের যদি পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি বাড়ে, এটা বাড়লে এফ এর ভ্যালু কী হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাবে, তাহলে এফ এম কমে গেল। তাহলে যে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি, সেই মিডিয়াম কি করবে, ফোর্স অফ অ্যাট্রাকশন কমাবে। কার ফোর্স অফ অ্যাট্রাকশন, এই চার্জ দুটোর মধ্যেকার ফোর্স অফ অ্যাট্রাকশন। আমরা যদি আয়নিক কম্পাউন্ডের কথা ভাবি, তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যেকার ফোর্স অফ অ্যাট্রাকশন কমাবে। তাহলে ক্যাটায়ন আছে Na+, অ্যানায়ন আছে Cl-, ফর এক্সাম্পল। এবার এদের মধ্যেকার যদি অ্যাট্রাকশন কমে যায়, তাহলে এরা পরস্পরের থেকে দূরে সরতে শুরু করবে। দূরে যদি সরে, তাহলে এদের মধ্যেকার স্পেসটা বেড়ে যাবে, সেই স্পেসে জলের মলিকিউল এসে প্রবেশ করবে এবং জলের মলিকিউল এদেরকে ঘিরে ধরবে। ঠিক আছে, এবং হাইড্রেটেড আয়ন তৈরি হবে, অর্থাৎ হাইড্রেশন প্রসেসটা ঘটবে। কখন বেশি করে ঘটবে, এরা যত বেশি দূরে চলে যাবে, মানে এদের মধ্যেকার অ্যাট্রাকশন যত কমবে। আর অ্যাট্রাকশন কমবে কখন, যখন মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বাড়বে, রাইট। তাহলে যে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি, সেই মিডিয়াম কি করবে, ক্যাটায়ন এবং অ্যানায়নকে দ্রুত সেপারেট করবে, তাদের মধ্যেকার অ্যাট্রাকশন কমিয়ে দেবে এবং দ্রুত সলভেশন বা হাইড্রেশন প্রসেসটাকে ঘটাবে। তাহলে যত ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ভ্যালু বেশি, ফোর্স অফ অ্যাট্রাকশন কম, সুতরাং হাইড্রেশন বেশি। আর হাইড্রেশন যত বেশি হবে, তত কি হবে, তত সল্টটা ওই পার্টিকুলার সলভেন্টে, এখানে আমরা জল ভাবছি, জলের মধ্যে সলিউবল হবে, তত বেশি তার সলিউবিলিটি বা দ্রাব্যতা বাড়বে। তাহলে সলিউবিলিটি বাড়বে, রাইট। তার মানে এপসাইলন আর বাড়লে সলিউবিলিটি বা হাইড্রেশন বাড়ছে। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে চার্জ অন আয়ন, মানে ক্যাটায়ন বা অ্যানায়ন, যেটার হাইড্রেশন ঘটাচ্ছি আমরা। ক্যাটায়ন এবং অ্যানায়নের হাইড্রেশন কিন্তু সেপারেট ঘটনা দুটো। আমরা যখন ডেফিনিশন বললাম, আমরা বললাম যে হাইড্রেশন অফ আয়ন, সেখানে কিন্তু আমরা কখনোই ক্যাটায়ন আর অ্যানায়নকে একসঙ্গে, মানে ওদেরকে একসঙ্গেই হাইড্রেটেড হতে হবে, নাও হতে পারে। মানে ক্যাটায়নের হাইড্রেশন বেশি হলে অ্যানায়নের হাইড্রেশন বেশি হবে, এরকম কোনো ব্যাপার নেই, দুটো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে চার্জ অন আয়ন অ্যান্ড সাইজ অফ আয়ন, এবার এই দুটো অবশ্যই আলাদা ফ্যাক্টর। চার্জের উপরে কীভাবে ডিপেন্ড করে হাইড্রেশন, আয়নের উপরে কীভাবে ডিপেন্ড করে, আলাদা ফ্যাক্টর, কিন্তু আমরা একসঙ্গে পড়বো। কেন, কারণ হচ্ছে দেখো, আমরা একটু আগেই বললাম যে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ক্যাটায়ন আর অ্যানায়ন, সেটা বা দুটো চার্জ আমরা যদি ভাবি, দুটো চার্জই ভাবছি, r², সামনে যা ছিল ওটা কনস্ট্যান্ট ভ্যালু। এবার এই চার্জগুলো, এই Q1 বা Q2 চার্জগুলো যতটা পোটেনশিয়াল এনার্জি ফিল করে, পোটেনশিয়াল এনার্জি, সেইটা তার ফর্মুলা হচ্ছে r। ঠিক আছে, নিচে r² ছিল ফোর্সের জায়গায়, এনার্জির জায়গায় হয়ে গেছে r। তাহলে এই এনার্জিটাকেই আমরা এক্ষেত্রে আয়নদের ক্ষেত্রে হাইড্রেশন এনার্জির সঙ্গে রিলেট করতে পারি। ঠিক আছে, এইবার সাপোজ
হাইড্রেশন অফ ক্যাটায়ন হচ্ছে, ক্যাটায়নের হাইড্রেশন হচ্ছে। ক্যাটায়নের যখন হাইড্রেশন হবে তখন কি হবে আসলে? আসলে যেটা হবে সেটা হচ্ছে, আমি Na+ দিয়েই বলছি, এখান থেকে Na+ অ্যাকুয়াস তৈরি হবে, অ্যাকুয়াস তৈরি হবে, এক্সেস ওয়াটার, তাই তো? এবার এই ঘটনা যখন ঘটবে তখন Na+ আর জলের মধ্যে কী হবে? ইন্টারাকশন হবে, আয়ন ডাইপোল ইন্টারাকশন। তো ধরো Na+ আর জলের মধ্যে অক্সিজেন, এদের ইন্টারাকশন হচ্ছে। তো এটাও একটা এটাও একটা পোল, এটাও একটা পোল, মানে দুটো চার্জ স্পিসিস, তাদের মধ্যে ইন্টারাকশন নিশ্চয়ই এই ফর্মুলা মেনে চলবে। তাহলে এখানে Q1 যদি ক্যাটায়নের চার্জ হয়, তাহলে Q2 হচ্ছে ক্যাটায়নের সঙ্গে কার ইন্টারাকশন হচ্ছে? অক্সিজেন, তাহলে অক্সিজেনের চার্জ হচ্ছে Q2। আর হচ্ছে কি ওদের মধ্যেকার ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে হাইড্রেশন এনার্জি অফ ক্যাটায়ন দিস ভ্যারিজ উইথ, কি বলবো, Z+ বলছি, হ্যাঁ, Z+ মানে চার্জ অফ ক্যাটায়ন, ঠিক আছে? Z+, একটা জিনিস দেখো, লক্ষ্য করো এখানে, এই যে আর মানে তাদের মধ্যেকার ডিস্টেন্স, ডিস্টেন্স মানে অ্যাকচুয়ালি কি, দুটোর যা রেডিয়াস তার যোগফল। এটাকে আমরা এরকমও লিখতে পারি যে দিস ভ্যারিজ উইথ Q1 Q2 R+ আর R- এর যোগফল, ঠিক আছে? এইবার আমরা কনসার্ন কাকে নিয়ে? ক্যাটায়ন নিয়ে। একবার সোডিয়াম ক্যাটায়নের হাইড্রেশন ভাববো, যদি ক্যালসিয়াম ক্লোরাইড হয় তো ক্যালসিয়াম ক্যাটায়নের কথা ভাববো, মানে যে সল্ট, যে আয়নকে আমরা নেব সেই আয়নের কথা ভাববো। কিন্তু আয়নটা তো প্রত্যেকবারই জলের সঙ্গেই ইন্টারাকশন করবে, অ্যাকুয়াস সলিউশন যদি বানাই, তাহলে প্রত্যেকবার আমরা আয়নটাকে চেঞ্জ করব, কিন্তু আয়নটা যার সঙ্গে ইন্টারাক্ট করবে সে কিন্তু ফিক্সড। তাহলে Q2 যদি ফিক্সড হয়, তাহলে তার যে রেডিয়াস সেটাও ফিক্সড, কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো এই দুটো খালি, মানে আয়নের চার্জ বাই আয়নের রেডিয়াস, এইটুকু খালি পড়ে থাকলো। তো সেটা আমি এখানে লিখতে চাইছি যে এইটা ফাইনালি পড়ে থাকবে, বাকিটা কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ বাকিটা সবসময় হচ্ছে জলের অক্সিজেন। আর যখন হাইড্রেশন অফ অ্যানায়নের কথা ভাববো আমরা, তখন সাপোজ Cl-, তাহলে এর সঙ্গে ইন্টারাকশান কার হবে? জলের H+ এর ইন্টারাকশান হবে। তাহলে এইবার এটি যদি Q1 হয়, তাহলে Q2 হচ্ছে কে? হাইড্রোজেনের চার্জ। আর এই R- যদি, আচ্ছা আমি এখানে উল্টো বলে ফেললাম অ্যাকচুয়ালি, এবার আমি তো 1টাকে ক্যাটায়ন বলে ভেবেছি, তাহলে এটা ধরো Q2 আর এইটা ধরো Q1, মানে এর চার্জ Q2, এর চার্জ Q1। তাহলে এবার এখানে Q1 আর এই যে R+, ক্যাটায়নের রেডিয়াস মানে H+ এর রেডিয়াস, সেটা তো ফিক্সড সবসময়, চেঞ্জ হবে কারা কারা? আয়নগুলো চেঞ্জ হবে। তাহলে এবার এই দুটো যদি আউট হয়ে যায়, তাহলে পড়ে থাকলো চার্জ অফ অ্যানায়ন বাই রেডিয়াস অফ অ্যানায়ন। তাহলে হাইড্রেশন এনার্জি অফ অ্যানায়ন এটাও ভ্যারিজ উইথ তার যা চার্জ ডিভাইডেড বাই তার যা রেডিয়াস, ঠিক আছে? বুঝতে পারলাম এটা? এইবার এই দুটোর পরস্পরের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, এর সঙ্গে এর কোনো রিলেশন নেই, কিন্তু আমি যখন অ্যাজ এ হোল NaClকে আমি যখন জলের মধ্যে মেশাচ্ছি, তখন NaCl থেকে Na+ তৈরি হচ্ছে, Cl- তৈরি হচ্ছে। তাহলে দুটো আয়নই যখন হাইড্রেটেড হচ্ছে, তখন এই দুটো প্রসেসই, হাইড্রেশনের প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক, একটু আগে আমরা বলছিলাম। তাহলে দুটো আয়নই যেহেতু হাইড্রেটেড হচ্ছে, তাহলে দুটো প্রসেসই এক্সোথার্মিক, এবং দুটো প্রসেস থেকেই কি হবে? হিট রিলিজ হবে সিস্টেমের বাইরে। তাহলে আমরা বলতে পারি যে হাইড্রেশন এনার্জি টোটাল দিস ইকুয়াল টু হাইড্রেশন এনার্জি অফ ক্যাটায়ন প্লাস হাইড্রেশন এনার্জি অফ অ্যানায়ন। তার মানে Z+ বাই R+ প্লাস Z+ বাই R-, HE হাইড্রেশন এনার্জি টোটাল। H না বলে তুমি এখানে ডেল্টা H ওটাও লিখতে পারো। আচ্ছা ওটাই লিখি আমি, ব্যাপারটা একটু বেশি মানে কি বলবো, অথেন্টিক হবে আর কি। ডেল্টা H হাইড্রেশন টোটাল। তাই এই হচ্ছে আমাদের হাইড্রেশনের ফর্মুলা, টোটাল হাইড্রেশনের ফর্মুলা। আর একটা ইন্ডিভিজুয়াল ক্যাটায়নের জন্য এই হচ্ছে ফর্মুলা। তাহলে যে কোনো ইন্ডিভিজুয়াল ক্যাটায়নের জন্য
আমরা হেডিং কী করেছিলাম, চার্জ অফ ক্যাটায়ন আর সাইজ অফ ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নের চার্জ বাড়লে হাইড্রেশন এনার্জি বাড়বে। হাইড্রেশন এনার্জি মানে কি, হাইড্রেটেড হবে তখন তো এনার্জিটা যে বাইরে বেরোচ্ছে সেটাই তো হাইড্রেশন এনার্জি। তাহলে হাইড্রেশন এনার্জি বাড়ছে মানেই হাইড্রেশন প্রসেসটাও ভালোভাবে হচ্ছে। যত বেশি হাইড্রেশন হবে তত বেশি এনার্জি রিলিজড হবে, তাই তো? তাহলে হাইড্রেশন এনার্জির ভ্যালু বেশি হওয়া এটাই ডিনোট করে যে সহজেই আয়নটা হাইড্রেটেড হচ্ছে। তাহলে সেটা কার উপর ডিপেন্ড করবে, চার্জের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর রেডিয়াসের সঙ্গে তোমার ইনভার্সলি বা ব্যস্তানুপাতিক হবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ফ্যাক্টর। এইখানে একটা জিনিস আমি মেনশন করতেই হবে, সেটা হচ্ছে এই যে হাইড্রেশন এনার্জির সঙ্গে আমরা ল্যাটিস এনার্জি কম্পেয়ার করবো পরের দিন, আজকে হবে না। তো ল্যাটিস এনার্জি কিসের উপর ডিপেন্ড করে, আমরা বর্নল্যান্ডে ইকুয়েশন পড়েছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে দিস ভ্যারিজ উইথ চার্জ জেড প্লাস জেড মাইনাস ডিভাইডেড বাই আর প্লাস আর আর মাইনাস একসঙ্গে, কিন্তু তাই না? কারণ ল্যাটিসের মধ্যে ওরা তো সবাই একসঙ্গেই থাকে। তো এই যে দুটো আলাদা আলাদা টার্ম এবং তাদের মধ্যে যে একটু সামান্য ডিফারেন্স আছে সেটা কিন্তু বুঝে রাখতে হবে। ল্যাটিস এনার্জিতে জেড প্লাস জেড মাইনাস আর আর ক্যাটায়ন এবং অ্যানায়ন রেডিয়াসটা নিচে একই সাথে, এখানে আলাদা আলাদা, ঠিক আছে? এই হচ্ছে ডিফারেন্স। এবার আমরা এই চার্জ এবং রেডিয়াসের উপরে হাইড্রেশন এনার্জি যে ভেরিয়েশন তার কয়েকটা এক্সাম্পল দেখিনি, এটা কপি করো আগে। তাহলে এক্সাম্পল দেখো, প্রথমে আমরা সাইজ ফ্যাক্টরটা কম্পেয়ার করি। আমাদের বেশিরভাগ দরকার হচ্ছে গ্রুপ 1, 2 এবং হ্যালোজেন, এইগুলো বেশি আমাদের দরকার। তাহলে গ্রুপ 1-এ ভাবো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম। এবার যত নিচে নামছে তত কী হচ্ছে, সাইজ বাড়ছে। সাইজ বাড়লে হাইড্রেশন এনার্জি, ফর্মুলা কি লিখলাম আমরা একটু আগে, ডেল্টা এইচ, হাইড্রেশন ভ্যারিজ উইথ চার্জ আর সাইজ নিচে। তাহলে সাইজ বাড়লে হাইড্রেশন এনার্জি কী হবে, কমে যাবে। তাহলে সব থেকে বেশি হাইড্রেশন এনার্জি কার, লিথিয়ামের। হাইড্রেশন এনার্জি বেশি মানে হচ্ছে তার হাইড্রেশনটাও বেশি বেশি করে হচ্ছে, বেশি বেশি করে সে জলের মধ্যে হাইড্রেটেড হচ্ছে। আমরা ওটাকে কি বলে কি টার্ম ইউজ করি, এক্সটেন্ট অফ হাইড্রেশন। একই রকমভাবে গ্রুপ 2-তে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়াম। বেরিয়ামের কি হচ্ছে সব থেকে কম। তার মানে দেখো আমরা গ্রুপ ওয়াইজ যত নিচে নামছি, যে কোনো গ্রুপ ওয়াইজ নিচে নামলে ডেল্টা হাইড্রেশন কী হবে, কমে যাবে, ঠিক আছে? সাইজ ফ্যাক্টর যদি আমরা কনসিডার করি, সাইজ ফ্যাক্টরই কনসিডার করতে হবে, কারণ চার্জ তো সবার এখানে সেম, ঠিক না? থার্ড হচ্ছে তখন হ্যালোজেনদের ক্ষেত্রে, তাহলে সব থেকে উপরে ফ্লোরিন, তো সব থেকে বেশি ওর হাইড্রেশন এনার্জি, আর সব থেকে কম হচ্ছে কার, আয়োডাইড, ঠিক আছে? আমরা আরও এক্সাম্পল বলতে পারি, সাপোজ অক্সাইড, অক্সিজেনের নিচে সালফার থাকে, বা নাইট্রোজেনের নিচে ফসফরাস থাকে, তাহলে নাইট্রাইডের থেকে কম হাইড্রেশন এনার্জি হবে কার, ফসফাইড আয়নের, ঠিক আছে? এই হচ্ছে সাইজ ফ্যাক্টর যদি কম্পেয়ার করি। এবার যদি চার্জ ফ্যাক্টর কম্পেয়ার করি, চার্জ কম্পেয়ার করলে সব থেকে আগে যেটা আমরা বলবো সেটা হচ্ছে লিথিয়াম প্লাস আর বেরিলিয়াম 2+। চার্জ কার বেশি, বেরিলিয়াম, তাহলে হাইড্রেশন কার বেশি, ওর। 2 নম্বর হচ্ছে সাপোজ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে? একই জিনিস লক্ষ্য করো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এই যে আয়নগুলো, এরা কিন্তু আইসো ইলেকট্রনিক, তাই তো? আইসো ইলেকট্রনিক আয়নগুলোর ক্ষেত্রে আমরা জানি যে যত অ্যাটমিক নাম্বার বাড়বে তত সাইজ কমবে, রেডিয়াস কমবে, পিরিয়ডিক টেবিলে পড়েছি আমরা। তাহলে এর যেহেতু অ্যাটমিক নাম্বার 13 বেশি, তাহলে ওর সাইজ কম। সাইজ কমলে আবার ডেল্টা এইচ হাইড্রেশন বেড়ে যাবে। আবার চার্জ বেশি বলেও ডেল্টা এইচ হাইড্রেশন কী হবে, বেড়ে যাবে। দুটো ফ্যাক্টরই ওকে, মানে ডেল্টা এইচটা যে ওর বেশি সেটাকেই সাপোর্ট করছে, দুটোই ফ্যাক্টর, ঠিক আছে? এছাড়া আরও একটা এক্সাম্পল তোমরা নিয়ে নাও, যে ধরো ফ্লুরাইড, অক্সাইড, নাইট্রাইড, তাহলে চার্জ বেশি যেখানে সেখানে ডেল্টা এইচ হাইড্রেশন বেশি, ঠিক আছে? কপি করো। একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কম্প্যারিজন অফ
extent of hydration, extent of hydration of Li প্লাস আর Na প্লাস। একটা কোয়েশ্চেন এরকম আসে যে লিথিয়ামের সল্টগুলোকে হাইড্রেটেড অবস্থায় পাওয়া যায় প্রকৃতিতে, কিন্তু সোডিয়ামের সল্টগুলোকে, সাপোজ ফর এক্সাম্পল লিথিয়াম ক্লোরাইড হাইড্রেটেড অবস্থায় থাকে, মানে যখন আমরা ওকে পাই নেচারে, কিন্তু NaCl হাইড্রেটেড অবস্থায় থাকে না। তাহলে হাইড্রেটেড অবস্থায় যদি থাকে লিথিয়ামের সল্ট, সুতরাং লিথিয়ামের মধ্যে এক্সটেন্ট অফ হাইড্রেশন অনেক বেশি, মানে লিথিয়াম প্লাস খুব সহজেই হাইড্রেটেড হয়ে যায়। এবার এটার কারণ কি? কারণটা হচ্ছে, দেখো লিথিয়াম প্লাস আর সোডিয়াম প্লাস, তো প্রথম কথা হচ্ছে সোডিয়ামের যেহেতু সাইজ বড়, তাহলে যখন সোডিয়ামকে একটা জলের একটা লেয়ার যখন সোডিয়ামের চারপাশে তৈরি হচ্ছে আর একটা লেয়ার যখন লিথিয়ামের চারপাশে তৈরি হচ্ছে, ন্যাচারালি সেই যে লেয়ারটা, সেই লেয়ারটার ডিস্টেন্স, এই যে আয়ন থেকে লেয়ারের যা ডিস্টেন্স, মানে আয়নের যা তোমার পেরিফেরি, সেইখান থেকে এটার যা ডিস্টেন্স, ন্যাচারালি সোডিয়ামের ক্ষেত্রে বেশি। এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারি প্রথম কথা হচ্ছে এক্স লেস দেন ওয়াই। দ্বিতীয় কথা হচ্ছে, যখন এইটা যখন হয়ে গেল, তখন এখানে লিথিয়াম প্লাস তৈরি হয়ে গেল অ্যাকুয়াস, আর এখানে Na প্লাস তৈরি হয়ে গেল অ্যাকুয়াস। এবার এই অ্যাকুয়াস মানে প্রথম যে লেয়ারটা তৈরি হলো, সেই লেয়ারে আমরা বলছি না যে জলের মলিকিউলগুলো আয়নটাকে সারাউন্ড করে ঘিরে ফেলে। এবার কতগুলো আয়ন এক্স্যাক্টলি, সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে লিথিয়ামের ক্ষেত্রে 4, ঠিক আছে, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এক তো হচ্ছে এর ভ্যালু বেশি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এখানে জলের সংখ্যা বেশি সংখ্যক জল সোডিয়ামকে এসে ঘিরে ধরছে, তাহলে এক্সটেন্ট অফ হাইড্রেশন লিথিয়ামে বেশি। কী করে বলতে পারছি আমরা? আসলে এটা বলার কারণ একটাই, সেটা হচ্ছে লিথিয়ামের যেহেতু সাইজটা ছোট, চার্জ তো দুটোরই সেম, এটাও +1 এটাও +1। এবার একটা টার্ম হয়, তোমরা নিশ্চয়ই জানো, সেটাকে বলা হয় চার্জ ডেনসিটি বা আধান ঘনত্ব। এই চার্জ ডেনসিটি মানে হচ্ছে, এটা ডিপেন্ড করে কার উপরে? চার্জ অপন সাইজ। তাহলে চার্জ তো দুজনেরই সমান, সাইজ যার ছোট হবে, যেহেতু এটা ভগ্নাংশের নিচে আছে, যার সাইজ ছোট হবে তার চার্জ ডেনসিটি কী হবে? বেশি হবে। তো লিথিয়াম যেহেতু ছোট, লিথিয়ামের চার্জ ডেনসিটি বেশি। চার্জ ডেনসিটি বেশি মানে ও স্ট্রংলি অ্যাট্রাক্ট করতে পারে। তাহলে জলের যখন প্রথম লেয়ারটা তৈরি হয়ে গেছে, 4টে মলিকিউল যখন ঘিরে ফেলেছে, আরও অনেক জলের মলিকিউল আছে চারিপাশে, তো সেইগুলোকেও অ্যাট্রাক্ট করবে Li+, এবং আরও একটা লেয়ার তৈরি করবে, এইরকম অনেকগুলো লেয়ার, প্রায় 3-4টে লেয়ার তৈরি করে। ভ্যারাস সোডিয়ামে একটাই মাত্র লেয়ার তৈরি হয়। তার পরবর্তী লেয়ারগুলোতে যে জলের মলিকিউলগুলো আছে, তাদের সঙ্গে Na প্লাসের যে অ্যাট্রাকশানটা, সেটা অনেক উইক, মানে ইনসিগনিফিকেন্ট আর কি। এবার এত বেশি হাইড্রেশন হওয়ার ফলে কী হচ্ছে? লিথিয়ামের টোটাল যে সাইজটা, সেইটা অনেকটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এরকম বলবো যে অলদো সাইজ অফ Li প্লাস গ্যাসিয়াস লেস দেন Na প্লাস, সোডিয়ামের সাইজ বেশি, কারণ একটা কক্ষপথ ওখানে বেশি, তাই জন্য সাইজ বেশি। কিন্তু আমরা বলবো যে সাইজ অফ হাইড্রেটেড আয়নের যদি আমরা কম্প্যারিজন করি, তাহলে দেখব যে লিথিয়াম প্লাস অ্যাকুয়াস মানে হচ্ছে হাইড্রেটেড, তার সাইজ কিন্তু সোডিয়ামের থেকে বেশি হয়ে গেল। কেন? কারণ সেখানে এক্সটেন্ট অফ হাইড্রেশন অনেক বেশি ডিউ টু হাই চার্জ ডেনসিটি, ঠিক আছে। এই জন্য লিথিয়ামের সল্টগুলোকে হাইড্রেটেড অবস্থায় পাওয়া যায় নেচারে, কিন্তু সোডিয়ামের সল্টগুলোকে অ্যানহাইড্রাস অবস্থাতেই পাওয়া যায়। আমরা যা বললাম একটু 2 লাইন লেখার চেষ্টা করছি, এটাকে মুছে নিই আগে। আমরা লিখব যে ডিউ টু হাই চার্জ ডেনসিটি, because of small size, এটাও লিখে রাখি,
কেন চার্জ ডেন্সিটি বেশি? কারণ সাইজটা ছোটো বলে। ইন Li plus it gets extensively hydrated and forms multiple layers of H2O around it. Thus its size after hydration increases significantly. ठीक है, but in Na plus only one layer of H2O is formed. একটাই মাত্র লেয়ার তৈরি হয়, সেকেন্ড থার্ড লেয়ার of H2O is not significant. সেকেন্ড থার্ড লেয়ারটা অতটা গুরুত্বপূর্ণ হয় না এবং তৈরিও হয় না, সেই জন্যই সিগনিফিক্যান্ট নয়। দেয়ারফর সাইজ অফ, দেয়ারফর দুটো কথা লিখতে পারি, এক হচ্ছে এক্সটেন্ট অফ হাইড্রেশন, এক্সটেন্ট অফ হাইড্রেশন কার বেশি হবে? লিথিয়ামের বেশি হবে দেন Na প্লাস। আর সেই কারণে সাইজ অফ হাইড্রেটেড আয়ন, সেখানে আমরা লিখব Li প্লাস অ্যাকুয়াস গ্রেটার দেন Na প্লাস অ্যাকুয়াস। ঠিক আছে, কপি করো। আজকের লাস্ট টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন অফ হাইড্রেশন এনার্জি। প্রথমটা হচ্ছে সাইজ অফ হাইড্রেটেড আয়ন। আমরা একটু আগে যদিও পড়েই ফেললাম এইটা, সোডিয়াম আর লিথিয়ামকে কম্পেয়ার করতে গিয়ে, যে কি বললাম যে সাইজ অফ হাইড্রেটেড আয়ন কার উপর ডিপেন্ড করবে? সাইজটা যত বেশি হাইড্রেশন হবে তার উপরে, ভ্যারিজ উইথ এক্সটেন্ট অফ হাইড্রেশন। যত বেশি হাইড্রেশন হবে তত মাল্টিপল লেয়ার্স তৈরি হবে এবং তত আকারে বড় হয়ে যাবে সাইজটা। তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে? এক্সটেন্ট অফ হাইড্রেশন। হাইড্রেশন বেশি হবে না কম হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? সাইজ বাই চার্জ বাই সাইজ, এটার উপর ডিপেন্ড করবে, তাই তো? আমরা সরাসরি এক্সাম্পলে এবারে বক্স করে নাও তোমরা। সো এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টর এখানে। তাহলে এক্সাম্পল, সাপোজ লিথিয়াম। আচ্ছা, আমি দুভাবে করি। লিথিয়াম তো আমরা করলাম একটু আগে, গ্রুপ 1। গ্রুপ 2টা করি একটু। যে সাইজ ব্র্যাকেটে আমি লিখছি দেখো গ্যাসিয়াস। গ্যাসিয়াস যদি বলি আয়নের সাইজ, তাহলে ওপর থেকে নিচে নামলে পিরিয়ডিক টেবিলে যেরকম ভেরিয়েশন হয় ওপর থেকে নিচে নামলে বাড়বে। তাহলে বেরিলিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, প্লাস কেন বলছি আমি, 2 প্লাস, স্ট্রনশিয়াম আর লাস্টে বেরিয়াম। কিন্তু এই ট্রেন্ডটাই উল্টে যাবে যখন আমরা সাইজ কম্পেয়ার করব হাইড্রেটেড আয়নের। তখন আমরা বলবো যে বেরিলিয়াম 2 প্লাস অ্যাকুয়াস, যেহেতু ওর চার্জ ডেন্সিটি সব থেকে বেশি, এক্সটেন্ট অফ হাইড্রেশন বেশি, সুতরাং ওর সাইজ সব থেকে বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আমরা এর পরের দিন যা আলোচনা করব সেইগুলো টোটালি এইটার উপর ডিপেন্ড করে রয়েছে, সুতরাং খুব ভালো করে এইগুলো বাড়িতে দেখবে আর কি। কমপ্লিট করে না, ওটা জায়গা নেই, আমি আর লিখছি না। 1 নম্বর। 2 নম্বর, আমরা যদি হ্যালোজেনদের ক্ষেত্রে কম্পেয়ার করি, তাহলে F মাইনাস অ্যাকুয়াস, তারও সাইজ যেহেতু সব থেকে ছোটো, চার্জ ডেন্সিটি বেশি, হাইড্রেশন বেশি, তাই হাইড্রেটেড আয়নের সাইজ সব থেকে বেশি। Cl মাইনাস অ্যাকুয়াস, Br মাইনাস অ্যাকুয়াস আর I মাইনাস অ্যাকুয়াস। আরেকটা এক্সাম্পল আমরা দিই, যেটা আমরা দিচ্ছিলাম একটু আগে সোডিয়াম দিয়ে। Na প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস।
এবার নর্মালি কি হচ্ছে আইসো ইলেকট্রনিক, তাহলে এর এর গ্যাসিয়াস অবস্থায় অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়নের সাইজ সব থেকে ছোটো, যেহেতু আইসো ইলেকট্রনিক এবং এর অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা সব থেকে বেশি, তাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি সেই কারণে। এখন যখন হাইড্রেটেড তাহলে এখানে বেশি হবে, যেহেতু চার্জ ডেন্সিটি বেশি, অনেক চার্জের 3+, এর 1+, তাহলে চার্জ ডেন্সিটি এত বেশি যে এর এক্সটেন্ট অফ হাইড্রেশন প্রচুর হয়ে যায়। সুতরাং অ্যাকুয়াস অবস্থায় কিন্তু সব থেকে বেশি হবে কার, অ্যালুমিনিয়ামের, এবং সব থেকে কম হবে কার, সোডিয়াম প্লাসের। ঠিক আছে, এই হয়ে গেল 1 নম্বর অ্যাপ্লিকেশন, সাইজ অফ হাইড্রেটেড আয়ন। 2 নম্বর আর 3 নম্বর অ্যাপ্লিকেশনগুলো এইগুলোর উপরেই ডিপেন্ড করবে, ফাইনালি একই। সেটা হচ্ছে, দেখো বলছি, এটা মুছে নিই আগে। 2 নম্বর হচ্ছে আয়নিক মোবিলিটি। আয়নিক মোবিলিটি, একটা আয়ন কতটা মোবাইল। মোবাইল মানে যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। মোবাইল মানে শুধু মোবাইল ফোন না, কিন্তু ফোনটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় বলেই ওই কনসেপ্টটা। আগে তো সেটা হতো না যখন টেলিফোন ছিল। যাই হোক, তো মোবিলিটি মানে বাংলায় হচ্ছে আয়নীয় সচলতা। ঠিক আছে, তা একটা আয়ন মুভ করবে কার উপর ডিপেন্ড করবে? আয়নটা সাইজে অনেক বড় হলে তাড়াতাড়ি মুভ করতে পারবে, না ছোট হলে তাড়াতাড়ি মুভ করতে পারবে? ডেফিনেটলি ছোট হলে তাড়াতাড়ি মুভ করতে পারবে, কারণ যত সাইজে সে বড় হবে তত মুভ করার সময় অন্য কারোর সঙ্গে ধাক্কাধাক্কি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে এবং তার যে মুভমেন্টটা সেটা থমকে যাবে। তাহলে যত সাইজ ছোট হবে তত কিন্তু আয়নিক মোবিলিটি বাড়বে। এবার আয়নিক মোবিলিটি আমরা কোথায় কম্পেয়ার করছি? অ্যাকুয়াস সলিউশনে। তাহলে অ্যাকুয়াস সলিউশনের সাইজ ছোট মানে কি? মানে হাইড্রেটেড আয়নের সাইজ ছোট, তার মানে গ্যাসিয়াস অবস্থায় যার সাইজ বড় ছিল তারই হাইড্রেটেড অবস্থায় আয়ন ছোট হবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে তাহলে মোবিলিটি, আয়নিক মোবিলিটি ভ্যারিজ উইথ 1/1 হাইড্রেটেড সাইজ অফ 1 সাইজ অফ হাইড্রেটেড আয়ন। হাইড্রেটেড আয়নের সাইজ যত কমবে তত আয়নিক মোবিলিটি বাড়বে। হাইড্রেটেড আয়নের সাইজ কমছে মানে কি? তার মানে এক্সটেন্ট অফ হাইড্রেশনও কমে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যে এক্সাম্পলগুলো এর আগেই আলোচনা করছিলাম তাদেরই যদি মোবিলিটি কম্পেয়ার করি, তাহলে সব থেকে ধরো গ্রুপ 1দের মধ্যে সব থেকে বেশি হাইড্রেটেড আয়নের সাইজ কার? লিথিয়ামের সব থেকে বেশি সাইজ, তাহলে আর মোবিলিটি সব থেকে কম। তাহলে আমরা বলবো যে Li+Aq এর মোবিলিটি কম, তারপরে Na+Aq, তারপরে K+ অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে ওপর থেকে যত নিচের দিকে নামছি হাইড্রেটেড আয়নের সাইজ কমছে, তাই মোবিলিটি বাড়ছে। ঠিক আছে, একই রকমভাবে কিন্তু আমরা বলতে পারি F- এর থেকে বেশি মোবিলিটি হবে Br-, তারপরে I-। ঠিক আছে, মোবিলিটির সঙ্গে আরেকটা টার্ম রিলেটেড, সেটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে আয়নিক কন্ডাক্টিভিটি। আমরা জানি যে আয়নীয় যৌগগুলো জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। এখন যখনই জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস সলিউশন বানাচ্ছি তখনই তো আয়নগুলো হাইড্রেটেড হয়ে যাচ্ছে। এবার আয়নগুলো তো মুভ করে, আয়নগুলো যখন তড়িৎ পরিবহন হয়, তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস যখন আমরা করি, তখন সলিউশনের মধ্যে যে ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে তারা ইলেকট্রোডগুলোর দিকে যায়, অ্যাট্রাক্টেড হয়। এবার সলিউশন থেকে ইলেকট্রোড পর্যন্ত এই যে যাচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নগুলো, মানে তারা মুভ করছে, এই মুভমেন্টটা ডিপেন্ড করবে কার উপরে? আয়নিক মোবিলিটির উপরে। তার মানে সাইজ আবারও ছোট হতে হবে। তাহলে সাইজ ছোট হলে আয়নিক মোবিলিটি বাড়বে, মোবিলিটি বাড়লে আয়নগুলো তাড়াতাড়ি তড়িৎদ্বারের দিকে বা ইলেকট্রনের দিকে যেতে পারবে। ন্যাচারালি আয়নদের মুভমেন্ট বাড়ছে মানেই আয়নিক কন্ডাক্টিভিটি বাড়ছে। তাহলে কন্ডাক্টিভিটি যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আয়নিক মোবিলিটি সেই একই ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তাহলে থার্ড যে আমাদের পয়েন্ট, সেখানে আমি জাস্ট এখানটা জাস্ট আমি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি লিখে দেবো। কন্ডাক্টিভিটি আর মোবিলিটি সেম ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তাহলে এখানে আবার আমি লিখে দেবো কন্ডাক্টিভিটি, এবং এক্সাম্পলগুলো একই রকমভাবে কার্যকরী হবে এখানেও।
ঠিক আছে, তোমরা একটু এটা আরেকবার কপি করে নাও, মুছে মুছে বা কেটে দিয়ে তো তোমরা খাতায় লিখতে পারবে না, কপি করে নাও আরেকবার। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আজকে অনেকটা লেংদি হয়ে গেল ভিডিওটা, তবে নেক্সট ভিডিওতে যেগুলো আমরা পড়বো তার জন্য আজকের এতটুকু করা খুবই দরকার ছিল। তবে ভিডিও শেষ করার আগে আরও একবার তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো। খুব মন দিয়ে পড়াশোনা করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।